তো আমরা এই পর্যন্ত যেই বিষয়গুলো দেখেছি সেটা হচ্ছে মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ, দেন ডিজাইন, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপর গত ক্লাসে দেখেছি অ্যাড কম্বো সম্পর্কে। তো এগুলো আমাদের কোর্স মডিউল অনুযায়ী। তো এর পরে আমাদের টপিকটা হচ্ছে পেমেন্ট মেথড। তো সেগুলো দেখতেছি আপনারা অলরেডি দুইজন স্ক্রিনশট সাবমিট করছেন অ্যাড্রেসটা নিয়ে। এটা একটু আলোচনা করি তাহলে। তো হৃদয় সাহেব আপনি দিছেন, আপনার 40 সেন্টের মতো আসছে। ক্লিকের ক্ষেত্রে দেখেন $378 ক্লিক আসছে, যার মধ্যে সিপিএম হচ্ছে $1 প্লাস। $1 কারণে এটা হচ্ছে 382 সেন্ট। এটা গত 4 দিনের মেবি, হ্যাঁ গত 4 দিনের এই দেখাচ্ছে 21, 22, 23, 24। আরও দেখতে পারবেন লাস্ট, এই যে এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করে ডেট সিলেক্ট করে দিতে পারবেন, কত দিনেরটা দেখতে চাচ্ছেন এভাবে আপনি দেখতে পারবেন। তো যাই হোক, এখানে সিপিএমটা হচ্ছে মেইন। দেখেন সিপিএম এর কারণে রেভিনিউর পরিমাণটা কি, সিপিএম যদি আরও বেশি হতো তাহলে রেভিনিউর পরিমাণটা আরও বেশি হতে পারতো। কান্ট্রি দেখতে পারেন কোন কান্ট্রি থেকে ক্লিক আসছে। আর এখানে আরও পাঠাইছেন, আলামিন সাহেব পাঠাইছেন আপনার 2 সেন্ট। দেখেন আপনার সিপিএমটা কত কম আসছে, 11টা ক্লিক, কিন্তু সিপিএম একটাতে খালি সিপিএম বেশি আসছে নেপাল থেকে। দেখেন নেপাল আর বাংলাদেশের 4টা ক্লিকে যে সিপিএম আসছে, নেপালের একটা ক্লিকে হিসেবে ওই রকম থেকে বেশি আসছে, তাই না? তো ইন্দোনেশিয়া থেকে আসছে সিপিএম কম। তো যাই হোক সিপিএম কম, যার ফলে আপনার এখানে রেভিনিউ 2 সেন্ট দেখাচ্ছে। এটা হচ্ছে কত তারিখ থেকে কত তারিখ, 20 তারিখ থেকে 24 তারিখ, 4 দিনেরটা। তারপরে শেয়ার করছেন মেহেদি সাহেব, এটা আপনার সরি মাহদি নাকি, ওকে, এটা আপনার $4.68 আসছে। তবে আপনার ক্ষেত্রে আপনার এটা গত 4 দিনের ক্লিক দেখাচ্ছে। হ্যাঁ, তো গত 4 দিনের আপনার অনেক অনেক ইমপ্রেশন আসছে, সেটা হচ্ছে 19,133। যেহেতু ইমপ্রেশন বেশি, যার ফলে আপনার কম, সিপিএমটা কম তুলনামূলকভাবে। এটাতে যদি সিপিএম $1 প্লাস আসতো তাহলে 19,000 ক্লিকে আপনার আরও অনেক অনেক অ্যামাউন্টের আর্নিং আসতো। সিপিএম কম হওয়ার কারণে মূলত এই অ্যামাউন্টটা এত কম আসছে। কিন্তু যাক আলহামদুলিল্লাহ আপনাদের অন্যদের তুলনায় আপনারটা বেশি আছে। আর এই তো এই কয়জন আপনারা শেয়ার করছেন। তো এখন বিষয়টা হচ্ছে সিপিএম বাড়ানোর ক্ষেত্রে সেটা হচ্ছে যে অর্গানিক ক্লিক লাগবে, একদম রিয়েল অডিয়েন্স লাগবে, ফেক অডিয়েন্স বা নর্মাল কোনো অডিয়েন্স না। দেশের বাহিরে বিশেষ করে ইংরেজি ভাষাভাষী যে দেশগুলো আছে সেই দেশগুলোর জন্য বেটার হয়, ঠিক আছে? ওই দেশগুলো থেকে ক্লিক আনা লাগবে। যত বেশি পোস্ট মার্কেটিং করবেন, সোশ্যাল মিডিয়া যত ভালো টাইম দিবেন, এই ইমপ্রেশন বাড়াতে পারবেন, ঠিক আছে? এখানে হচ্ছে খায়রুল ইসলাম শেয়ার করছেন, ওনার $1.12 মতো আসছে, ওনার প্রায় 600 প্লাস ক্লিক আসছে, কিন্তু সিপিএমটা দেখেন $1 নিচে। সিপিএম কম হওয়ার কারণে এত ক্লিকেও রেভিনিউর পরিমাণটা কম, ঠিক আছে? এটাও তার গত 4 দিনে, 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, এটা গত 4 দিনে। কারণ আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখা শুরু করেছি ঈদের পর থেকে, তাই তো? তো এখন আপনারা কাজ করতেছেন, আরও কাজ করবেন। সোফার ক্যাটাগরি দেখবেন যে খুব দ্রুত ক্লিক আনা পসিবল, এবং বিশ্বের অনেক অনেক দেশে থেকে ক্লিক আনা পসিবল। জাস্ট এটাতে একটু টাইম দেন। যদি পসিবল হয় আপনাদের ক্ষেত্রে, যদি পসিবল হয় একাধিক আইডি থেকে মেনটেন করা, তাহলে আমি সাজেস্ট করব একাধিক আইডি থেকে করেন। সোফার নিয়ে কমেন্ট মার্কেটিং মানে অন্যের পোস্টে কমেন্ট করবেন, নিজেও পোস্ট করবেন একাধিক আইডি থেকে, 2, 4, 5, 10টা যতগুলো আইডি পারেন। তাহলে ল্যান্ডিং পেজ আপনার একটাই বা 2টা ল্যান্ডিং পেজ নেন, 2টা ডিরেক্ট লিঙ্ক থেকে তৈরি করেন, করে এরপর আপনি এই একই জিনিস কয়েকটা আইডি থেকে প্রচার করেন, দেখবেন ক্লিকের পরিমাণ কি আসে, কি পরিমাণ ক্লিক আসে, এটা আপনি দেখতে পারবেন। এছাড়াও ফ্রেন্ডদেরকে, আপনার ফ্রেন্ড লিস্টে যারা ফেক অ্যাকাউন্ট হলে ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তাদেরকে দিয়েও ক্লিক আনাইতে পারবেন। ব্লগারের ক্ষেত্রে ইমপ্রেশন বেশি আসলেও জাস্ট অ্যাড রিফ্রেশ করলে, ধরেন যে আমার ব্লগারে 5টা অ্যাড আছে, আমি একবার রিফ্রেশ দিলে 5টা ইমপ্রেশন কাউন্ট হবে, আবার 5টা অ্যাড শো করতেছে, আবার রিফ্রেশ দিলে আরও 5টা ইমপ্রেশন কাউন্ট হবে, এইভাবে বাড়তে থাকে। কিন্তু ওইটাতে রেভিনিউ পরিমাণ কম থাকে। কিন্তু size.gold.com হলে ক্লিক, সাইন আপে ক্লিক করতেছে, একটা ক্লিকই করুক, একটার জন্য ইমপ্রেশন বেশি আসবে, বুঝতে পারছেন? তো এইগুলো
মেনটেন করে করতে পারেন। এবং মেন কথা হচ্ছে আপনাকে সোশ্যাল মিডিয়ায় ফোকাসড হতে হবে। সোশ্যাল মিডিয়ায় আপনি একটা পণ্য নিয়ে কাজ করতেছেন, আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, এনিথিং আপনাকে ওইটা নিয়ে মানুষের কাছে পৌঁছাইতে হবে, ওইটা নিয়েই কন্টিনিউয়াস আগাইতে হবে। এটা হচ্ছে ক্লিক আনার জন্য, জাস্ট ক্লিকের জন্য। আর এখন অ্যাড কম্বো নিয়ে গত ক্লাসে বলেছিলাম। অ্যাড কম্বোর ক্ষেত্রে কি, অ্যাড কম্বোর ক্ষেত্রে প্রোডাক্ট সেল করা। তো প্রোডাক্ট সেল করতে হলো কাস্টমারের ক্লিক লাগবে, কাস্টমার আপনার ল্যান্ডিং পেজ পর্যন্ত আসুক, এটা হচ্ছে মেন। তো ক্লিক আনতে হলো আপনাকে প্রচুর পরিমাণে পোস্ট করতে হবে, রিল ভিডিও আপলোড করতে হবে। তো প্রথম অবস্থায় আমি গত ক্লাসে যেটা বলেছিলাম, রিল ভিডিওতে লিঙ্ক না দেন। প্রথম অবস্থায় আপনি প্রোডাক্ট সম্পর্কে রিলস বানান, যে এই প্রোডাক্টটা কি, এটা একটা এই ধরনের একটা টপিক নিয়ে ভিডিও বানান, যে প্রোডাক্টটা কি এবং এই প্রোডাক্টের ব্যবহার করলে কি কি উপকার আসে, এই জিনিসটা। দ্বিতীয়ত হচ্ছে যে এটা যে সমস্যাটা, মানে ধরেন যে মেসাসলিম কোন সমস্যার সমাধান করে, ওজন বৃদ্ধির জন্য। তো ওজন বৃদ্ধি যে সমস্যাটা, এই সমস্যা নিয়ে ভিডিও বানান, যে মানুষের ওজন বৃদ্ধি বা একটা অ্যাভারেজ রেশিও, বিশ্বে কতজনের এই ওজন বৃদ্ধির সমস্যা ভুগতেছে, এই ধরনের চার্ট আপনি গুগল চ্যাটজিপিটি থেকে পেয়ে যাবেন। তো ওই টপিকগুলো নিয়ে ভিডিও মেক করেন, আপলোড করেন পেজ থেকে, প্রোফাইল থেকে, যেভাবে পারেন। বাংলাদেশি প্রোডাক্ট হোক, অন্য যে কোনো প্রোডাক্ট হোক, যে দেশের প্রোডাক্টই হোক না কেন, মার্কেটিংয়ের প্রসেসও এরকমই হবে। আগে প্রোডাক্টের যে সমাধানটা, ওই সমস্যা নিয়ে পোস্ট করবেন, সমস্যাটা কি এটা নিয়ে পোস্ট করবেন। তারপর হচ্ছে সমাধান নিয়ে পোস্ট করবেন, প্রোডাক্টের উপকারিতা নিয়ে পোস্ট করবেন, প্রোডাক্টটা কীভাবে অর্ডার করবে বা প্রোডাক্টটা পারচেস করবে কীভাবে, প্রোডাক্টে কত, মানে আপনার কাছ থেকে কেন পারচেস করবে, এই বিষয়গুলো। আপনার কাছ থেকে কেন পারচেস করবে সেটা হচ্ছে ডিসকাউন্ট, অথেন্টিক প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট, ক্যাশ অন ডেলিভারি, এই বিষয়গুলো আপনি অ্যাড করে দিবেন পোস্টের সাথে। তাহলে মানুষের সাথে আপনি দ্রুত কানেক্টেড হইতে পারবেন বা মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে। তো ওইখান থেকে আপনি ক্লিকটা পাবেন, আগে অর্ডার না। ফার্স্ট অফ অল আপনার টার্গেট থাকবে ক্লিক। ক্লিক করে যদি আনাইতে পারেন, ক্লিক আনাইতে পারেন, ওইখান থেকে অর্ডার আসবে। তার মানে মানুষজন আপনার লিঙ্কে ঢুকতেছে, আপনি প্রোডাক্ট সম্পর্কে বলতেছেন, প্রোডাক্ট সম্পর্কে যাচাই বাছাই করতে বলতেছেন, মানুষজন তখন আপনার লিঙ্কের ভিজিট করতেছে, তার মানে তারা ইন্টারেস্টেড, ওইখান থেকে সেলটা আসবে। ওকে, তো সেলের জন্য আমি গত ক্লাসে বলে দিয়েছি অলরেডি। সেলের জন্য তেমন কিছু না, জাস্ট আপনাকে অর্ডার নেওয়ার জন্য জাস্ট ফোন নাম্বার, নাম এবং অ্যাড্রেস, এই তিনটা জিনিস সাবমিট করাইতে হবে। বাকি কাজ কোম্পানি করবে, প্রোডাক্ট সেল করা কোম্পানি করে দিবে। আপনি যে নাম ফোন নাম্বার দিচ্ছেন, এটার জন্য আপনাকে, মানে এটা কনফার্ম হইলে আপনাকে পেমেন্টটা করবে, এনশিওর করবে। আর সেলের ব্যাপারে প্রশ্ন উত্তর, যে কাস্টমারের প্রশ্ন উত্তর, সেগুলো কোম্পানি করবে। ভিডিও কিভাবে মেক করবে, দেখেন যে কোনো টাইপের ভিডিও আপনি ক্যানভা থেকেও মেক করতে পারেন। এছাড়া ক্যানভা থেকেই ভালো হবে ছোট ছোট রিলস ভিডিও মেক করার জন্য, ক্যানভা বেস্ট। এছাড়াও মোবাইল থেকে হলে ক্যাপকাট, পিসি থেকে হলো পিসি কোনো সফটওয়্যার, এগুলো ইউজ করতে পারেন। আর এগুলোর জন্য স্টক ভিডিও যেগুলো, সেগুলো আপনি pixels.com থেকে ইজিলি পেয়ে যাবেন। ধরেন ওজন কমানোর জন্য ইয়োগা টাইপের ভিডিও, জিম করতেছে এরকম ভিডিও, বা যে গ্রিন কফি, গ্রিন টি, এগুলোর ভিডিও আপনি pixels.com ইজিলি পেয়ে যাবেন। ওকে, সাইফুল স্যার, আমি ক্লাসের শেষে আপনার লিঙ্কগুলো দেখবো, এখন আপাতত দেখছি না, শেষে একবার লিঙ্ক পাঠিয়ে দিন। কাইনমাস্টার, অবশ্যই কাইনমাস্টার করা যায়, তবে কাইনমাস্টারে ওয়াটারমার্ক আসে। ক্যাপকাটও আগেও আসতো না, এখন ক্যাপকাটও ওয়াটারমার্ক দিয়ে দিচ্ছে ফ্রি ভার্সনগুলোতে। কেউ যদি ক্র্যাক ইউজ করতে পারেন, সেটা ইউজ করেন, সমস্যা নেই, কিন্তু ফ্রি ভার্সনে প্রবলেম করতেছে, মানে ওয়াটারমার্ক আসে আর কি। তো যাই হোক, আজকে আমাদের টপিক হচ্ছে মূলত পেমেন্ট মেথড। আজকে আমরা পেমেন্ট মেথড নিয়ে কথা বলবো, যার অলরেডি হচ্ছে মাহাদি সাহেবের $4 $4.5 মতো হয়ে গেছে। পেমেন্ট মেথড অ্যাড করে দিলে ওনার এটা উইথড্র হয়ে যাবে, হয়তো নেক্সট ডেতে $5 হয়ে যাবে। তো যাই হোক, এখন পেমেন্ট মেথড নিয়ে যেহেতু কথা বলবো, পেমেন্ট মেথডের প্রসেসগুলো কি কি, এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। তো আমরা পেমেন্টের জন্য দুইটা অ্যাকাউন্ট ইউজ করব, একটা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ওয়েব মানি। ঠিক আছে, একটা কি পেমেন্ট পেওনিয়ার, আরেকটা ওয়েব মানি, এই দুইটা জিনিস আমরা ব্যবহার করব। তো
তো প্রথমে হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট নিয়ে বলবো, কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই বিষয়গুলো। তো পেওনিয়ার চেষ্টা করবেন এক ডিভাইসে এক ইন্টারনেটে একটা ইউজ করার জন্য, বেশি না। আর একটা এনআইডি দিয়ে একটা ইউজ করতে পারবেন, একটা ইমেল দিয়ে একটা ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে হবে, তবে সেটা লাগবেই। আর অবশ্যই এনআইডি কার্ডের ইনফরমেশন লাগবে। তো এনআইডি কার্ডের ক্ষেত্রে আর ব্যাংকের ক্ষেত্রে একটু মিল রাখার চেষ্টা করবেন। ধরেন আপনার এনআইডি কার্ড আছে কিন্তু আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট নেই, আপনি ঘরে অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতেছেন, এমনটা হইতে পারে। তো এই প্রবলেমটা মানে এটা হইলে হবে না, আপনার এনআইডি এবং আপনারই নাম লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এখন যদি ঘরের কারো ব্যাংক অ্যাকাউন্ট আপনি ইউজ করেন, তাহলে তার এনআইডি দিয়ে তার নাম ইনফরমেশন দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্টটা তৈরি করবেন, ঠিক আছে? কারণ তাহলে পরে আপনি আবার নিজের আইডি দিয়েও খুলতে পারবেন, সমস্যা নাই। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল রেখে পেওনিয়ার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। আর এছাড়াও সিপিএ গ্রিপ থেকে পেমেন্ট নিতে হলে আমাদের টিন সার্টিফিকেট লাগবে। আপনাদের কি টিন নাম্বার আছে বা টিন সার্টিফিকেট আছে? আচ্ছা, তো আমি টিন সার্টিফিকেট নিয়ে বলছিলাম যে টিন সার্টিফিকেট আছে কিনা। তো আপনারা অনেকে বললেন যে আছে, কয়েকজনের নাই। তো যাদের নাই, হতাশ হওয়ার কিছু নাই, এটা খুলতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি একটা টিন নাম্বার খুলতে পারবেন, আপনার এনআইডি কার্ড থাকলেই হবে। তবে এটা এখন হুট করে খোলার দরকার নাই, যদি না খোলেন এখন হুট করে খোলার দরকার নাই, এটা আপনি পরে ধীরে সুস্থে খুলতে পারবেন। এটা যে ইমার্জেন্সি এমন কিছু না। টিন সার্টিফিকেট এটা যাদের আছে তারা তো ইউজ করতেছেন, তাই আছে, বা অন্য কোনো প্রয়োজনে ক্রিয়েট করছেন। যাদের নাই এখন খুলতে হবে না। এটা হচ্ছে শুধুমাত্র সিপিএ গ্রিপের জন্য লাগে, সো এটা পরে খুললেও হবে। কেন বলছি? কারণ দেখেন, সিপিএ গ্রিপে মিনিমাম $50 হলে দেন আপনি উইথড্র করতে পারবেন, পেমেন্ট উইথড্র করতে পারবেন। তো $50 হইলে তারপর উইথড্র করতে হবে। আর উইথড্রর সময় আপনার টিন সার্টিফিকেটটা লাগবে, টিন নাম্বারটা লাগবে। তো ততদিন অপেক্ষা করেন। যদি এখানে একটা আয়করের ব্যাপার, টিন হচ্ছে মূলত ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এরকম কিছু। তো এই জিনিসটা আপনার ট্যাক্স রিটার্ন দিতে হবে, আয়কর দিতে হয়। তো এখন আয় নাই বা হচ্ছে যে আর্নিং নেই, সো আপনি কেন এটা খুলে রাখবেন? আমি আগে শুনেছিলাম যে খুলে রাখলে, যে গত বছরই তো এরকম একটা নিয়ম হয়েছিল মেবি, যে যাদের এনআইডি বা টিন আছে প্রত্যেকের বাৎসরিক 2000 টাকা করে কর, এমন কিছু একটা রুলস তৈরি হতে যাইতেছিল। তো এমন যদি হয়ে যেত, তাইলে আপনি যদি ক্রিয়েট করতেন, আপনার 2000 টাকা বাৎসরিকভাবে সরকারকে দিয়ে দিতে হইতো, এরকম একটা বিষয়। তো যাই হোক, এমনিতেও লাগবে না এখন, সো এটার জন্য অপেক্ষা করবেন। তবে পেওনিয়ারও এখনও ইমার্জেন্সি লাগবে না, এটাও সেম $50 হইলে পরে উইথড্র করতে পারবেন। তো আপনি চাইলে পরেও পেওনিয়ার খুলতে পারেন। আর পেওনিয়ার একটা অসুবিধা হচ্ছে যে আপনি যদি ক্রিয়েট করে অনেকদিন ইউজ না করেন, তাহলে সাসপেন্ড হয়ে যেতে পারে। সো এই জন্য আপনি ধীরে সুস্থে খুলিয়েন। আর এই ক্ষেত্রে আমাদের ফুল সাপোর্ট বা ফুল হেল্প পাবেন, সমস্যা নাই। আর মাস্টার কার্ডের যে ব্যাপারটা, মাস্টার কার্ডের ক্ষেত্রেও পেওনিয়ার অ্যাকাউন্ট লাগবে মাস্ট। তো আপনি যদি মাস্টার কার্ডের জন্য পেওনিয়ারটা খুলতে চান, তাহলে এখন খুলতে পারেন। তবে এইখানে একটা বিষয় আছে, যদি কারো ধারণা থাকে যে মাস্টার কার্ড ছাড়া আমরা উইথড্র করতে পারবো না, টাকা নিতে পারবো না, এই ধারণাটা ভুল। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে মাস্টার কার্ড ফিজিক্যালি একটা আছে, ভার্চুয়াল একটা আছে। আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমরা ভার্চুয়ালটার সাথে সাথে পেয়ে যাব, মানে আমাদের কার্ড হয়ে অ্যাকাউন্ট হয়ে যাওয়া মানে এটা আমাদের ভার্চুয়াল কার্ড হয়ে যাবে, অনলাইন যেটা। আর ফিজিক্যাল কার্ড আপনার ব্যাংকের কার্ডের মতো যদি আপনি চান এটা আপনার হাতে আসুক, তাহলে সেটাও পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে কোম্পানি থেকে 6 মাসের একটা সময় দিবে, যে 6 মাসের মধ্যে যদি আপনি $100 আর্নিং বা $100 লেনদেন দেখাইতে পারেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদনের যে প্রসেসগুলো সেগুলো আমরা করে দিব। জাস্ট আপনার অ্যাকাউন্টে ধরেন আপনি সিপিএ গ্রিপ থেকে 2বার উইথড্র দিলেন, আপনার অ্যাকাউন্টে আপনি 2বার উইথড্র দিলেন, পেওনিয়ার আসলো, দেন ওই টাস্কটা কমপ্লিট করে $100 টাস্কটা কমপ্লিট করলেই দেন বাকি যে প্রসেস আপনার অ্যাড্রেস থেকে শুরু করে অ্যাপ্লাই সব কিছু আমরা আপনার অ্যাকাউন্ট থেকে করে দিতে পারবো, অনলাইন স্ক্রিন শেয়ারের মাধ্যমে, বা আপনি অফিসে আসলেন এইভাবে। তো এটার জন্য কি করতে হবে? $100 ট্রানজ্যাকশন লাগবে। তো এটার জন্য এক্সট্রা কোনো ফি নাই, কিছু লাগবে না।
এটা আপনি করে নিতে পারবেন বা পেয়ে যাবেন। তবে কার্ডের ব্যবহার তো জানেন, ব্যাংক কার্ডের সিস্টেমগুলো তো জানেন যে এই ব্যাংকের কার্ডের জন্য একটা ফিস দিতে হয়, বাৎসরিক ফিস। পেওনিয়ারের জন্য বাৎসরিক ফিস হচ্ছে $30 কার্ডের জন্য। এমনিতে লেনদেনে তেমন কোনো ফিস কাটে না, কার্ডের জন্য বাৎসরিক ফিস হচ্ছে $30। তো আপনি ইউজ করলে এটা অবশ্যই এইটা আপনার বহন করতে হবে। ওকে, যাই হোক, আমি এখানে পেওনিয়ার অ্যাকাউন্ট দেখাবো, তবে হয়তো বা সম্পূর্ণ প্রসেস দেখাইতে পারবো না। আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব, ওইখানে সম্পূর্ণ প্রসেস থাকবে, কারণ একটা ক্লাসে বা একটা ভিডিওতে ওই প্রসেস পুরোটা দেখানো গেছে। পরবর্তী ক্লাসগুলোতে এটা পুরোনো দেখাইতে পারিনি, কারণ একটা পিসি থেকে একবারই একটা নাম্বার দিয়ে একবারই করা যায়, এই জন্য পুরোটা দেখাইতে পারিনি। আপনাদের ক্ষেত্রে পুরোটা দেখাইতে পারবো না, তো যে একটা পুরোটা দেখানো গেছে ওই রেকর্ডটা আপনাদেরকে দিয়ে দিব। আর ওয়েব মানির ক্ষেত্রে যে বিষয়টা, এটা মোবাইল অ্যাপ আছে ওয়েব মানি, তো আপনারা প্রত্যেককে অ্যাপটা ডাউনলোড করে নেন, ইনস্টল করে নেন এখনই। বিশেষ করে অ্যাডস্টার থেকে উইথড্র দেওয়ার জন্য এটা খুবই দরকার। তো প্লে স্টোরে যাবেন, গিয়ে সার্চ করবেন ওয়েব মানি। ওয়েব মানি লিখে সার্চ করলে পাবেন ওয়েব মানি মানি কিপার বা ওয়েব মানি কিপার, এই অ্যাপটা পাবেন। 100 মিলিয়ন প্লাস ডাউনলোড। তো এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই অ্যাপটা সবাই ইনস্টল করে নেন। আচ্ছা, তো এটা নিয়ে বলছিলাম যে ওয়েব মানি এটা ইনস্টল করে রাখেন, এটা প্রসেস সম্পর্কে আমি বলবো, যেহেতু এটা মোবাইলের প্রসেস, পিসি থেকে হবে না, সো এটা মোবাইল ইনস্টল করে রাখবেন। তো আমি শুরু করি পেওনিয়ার দিয়ে। প্রথমে আমি এখানে গুগলে সার্চ করতেছি payoneer.com। তো এটা পরে করলেই হবে, সমস্যা নাই, তবে দেখে রাখেন, যেহেতু ক্লাসের একটা টপিক, এটা দেখে রাখেন আপনারা। তো প্রথমে আমি payoneer.com এই ওয়েবসাইটটাতে আসছি। এখন বর্তমানে payoneer.com ডিভাইস ভিত্তিক আলাদা আলাদা ফরম্যাটে আসে, তো আমি দুইটা ফরম্যাটই আপনাদের প্লেলিস্টে দিয়ে দিব। আপনাদের যে ভিডিও লিঙ্কটা আছে ওই লিঙ্কের ভিতরে আমি দুইটা ফরম্যাট দিয়ে দিব। ওই দুইটা ফরম্যাটের যেইটা আপনার কাছে আসবে সেই ফরম্যাট অনুযায়ী আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, তো আমার এখানে আসছে সরাসরি যে গেট পেইড বাই কোম্পানিজ অ্যান্ড মার্কেট প্লেস ওয়ার্ল্ড ওয়াইড, এমনটা আসছে। কিছুদিন আগে কিন্তু ইন্টারফেস ছিল না, ভিডিওতে একটু ডিফারেন্ট ইন্টারফেস আছে। আমি আবারও ব্যাকে যাই, এইখান থেকে একবার ট্রাই করি একই আসে কিনা। ওকে, এখন একটু ডিফারেন্ট আসছে, দেখেন। নর্মালি সচরাচর এই ইন্টারফেসটাই আসে। তো এখানে বাংলা আসছে, আমি বাংলা থেকে যদি ইংলিশ সিলেক্ট করি তারপরও বাংলাই থাকবে, কারণ এই জায়গায় বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো এই জায়গায় আমরা ইংলিশ সিলেক্ট করে নিব। বাংলাদেশ সিলেক্ট করার কারণে নর্মালি বাংলা আসে, রিফ্রেশ দিলে বাংলাই চলে আসবে। তো এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি, তারপরে রিফ্রেশ দিলে আর ইংলিশ মানে বাংলা আসবে না। তো এখানে দেখেন যে ওরা মেসেজ দিচ্ছে। তো এখানে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে আমাদেরকে রেজিস্টারে ক্লিক করতে হবে, আর অ্যাকাউন্ট থাকলে আমরা সাইন ইনে যেতে পারবো। তো রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলে আমাকে এখানে কিছু অপশন দিবে, যেমন হচ্ছে যে চুজ রাইট পেওনিয়ার অ্যাকাউন্ট, টাইপ অফ ইউর বিজনেস, যে কী ধরনের অ্যাকাউন্ট লাগবে আপনার সেটা সিলেক্ট করার জন্য বলতেছে। তো এখানে কয়েকটা অপশন আছে যে আপনি কি ফ্রিল্যান্সার, অনলাইন প্রফেশনাল কিছু, বা আইটি কনসাল্টিং, ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, বিপিও, কল সেন্টারে, ই কমার্স সেলার, বিটুবি সেলার, অ্যাফিলিয়েট মার্কেটার, আদার বিজনেস, অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনি ফ্রিল্যান্সার আর অনলাইন মার্কেট অনলাইন প্রফেশনাল এটা সিলেক্ট করবেন। করার পর এখন বলতেছে যে আপনি কি ধরনের নেবেন, মানে কিভাবে কাদের কাছ থেকে পেমেন্ট নেবেন। তো একটা হচ্ছে গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস আর ফ্রিল্যান্স মার্কেট প্লেস, আর একটা হচ্ছে পে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। দুইটা অপশন আছে। আপনি কি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিতে চাচ্ছেন, নাকি বন্ধু পরিবারের মাধ্যমে নিজেদের মধ্যে লেনদেন করতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা সিলেক্ট করবেন।
তারপর হচ্ছে মাই মান্থলি ভলিউম ইজ, আমার মান্থলি ইনকাম কত এইটা সিলেক্ট করতে হবে। তো এখন আপনারা হচ্ছে সবাই জিরো, তো এই জিরো যেটা পেওনিয়ারের ক্ষেত্রে আপনি যদি বলেন জিরো আই এম জাস্ট গেটিং স্টার্ট, তাহলে আপনার অ্যাকাউন্ট দিবে না, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না। এই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই ক্ষেত্রে সিলেক্ট করবেন আন্ডার $1000, $1000 নিচে। এটা জিরো থেকে শুরু হচ্ছে, কিন্তু কত ডলার আপনি বলতেছেন না, $1000 নিচে এটা বলবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। তো এইখানে আপনারা এটা সিলেক্ট করার পর এখন হচ্ছে রেজিস্টার অপশনটা আসতেছে। তো রেজিস্টারের আগে এই অ্যাকাউন্টের যে বেনিফিটসগুলো সেগুলো এখানে একটু এক্সপ্লেন করা আছে, কি কি সুবিধা পেতে পারি আমরা এই অ্যাকাউন্ট থেকে। Get paid by leading marketplace including Upwork, Fiverr, Inventor, Shutterstock, Gritty Image and more. এখানে বলছি যে লিডিং যে মার্কেটপ্লেসগুলো আছে সেগুলো থেকে আমরা পেমেন্ট নিতে পারি, যেমন Upwork, Fiverr, Inventor, Shutterstock, Gritty Image। এখানে আমাদের কোনো মার্কেটপ্লেসের নাম নাই, তো এটা একটা চিন্তার বিষয় হতে পারে যে আমাদের মার্কেটপ্লেসগুলো কই। তো এইখানে অ্যান্ড মোর দ্বারা বোঝানো হয়েছে যে এই ছাড়াও যত মার্কেটপ্লেস আছে, যত অ্যাকাউন্ট আছে, যেখানে যেখানে পেওনিয়ারের মাধ্যমে উইথড্র সিস্টেম আছে, এই সবগুলো মাধ্যম থেকে পেওনিয়ারে উইথড্র করা যাবে। এখানে প্রথমে বলা হয়েছে লিডিং মার্কেটপ্লেস, মানে যেগুলো টপ র্যাঙ্কে আছে, এই ধরনের মার্কেটপ্লেসের কথা বলা হয়েছে, বুঝতে পারছেন। তো অ্যান্ড মোর দ্বারা বাকি সব মার্কেটপ্লেসের কথাও বলা হয়েছে। তারপর হচ্ছে অফার মাল্টিপল পেমেন্ট মেথড টু ইউর গ্লোবাল ক্লায়েন্টস, ক্রেডিট কার্ড, ব্যাংক, তারপর ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার, ওয়ার ট্রান্সফার অ্যান্ড মোর। তো এখানে হচ্ছে ভার্চুয়াল যে কার্ডের মাধ্যমে আপনার ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন। তারপরে হচ্ছে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার পেওনিয়ারের সাথে ব্যাংক কানেক্ট থাকবে, পেওনিয়ারের থ্রুতে সরাসরি আপনার ব্যাংকে পেমেন্ট আসবে। তারপর হচ্ছে ওয়ার ট্রান্সফার বলতে সরাসরি ডলার হিসেবে আসবে। ব্যাংক ট্রান্সফারে আপনার লোকাল কারেন্সি, যেমন আপনি যদি বাংলাদেশি ব্যাংক, মানে আপনি বাংলাদেশি ব্যাংক আপনি কানেক্ট করবেন, সেক্ষেত্রে বাংলাদেশি টাকা হিসেবেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে পেওনিয়ারের থ্রুতে। ওকে, তো এখানে ওয়ার ট্রান্সফার বলতে বোঝানো হয়েছে যে ডিরেক্টলি ডলার আসবে, সেক্ষেত্রে যাদের ডুয়েল কারেন্সি আছে সেইটা, অথবা আরও তিনটা কারেন্সি আপনি পাবেন, মানে কারেন্সি সিস্টেম পাবেন পেওনিয়ার অ্যাকাউন্টের ভিতরে। একটা হচ্ছে ডলার, একটা হচ্ছে ইউরো, আর একটা হচ্ছে জিবিবি পাউন্ড, এই তিনটা কারেন্সি পাবেন। তো ইন্টারন্যাশনাল তিনটা কারেন্সি আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এছাড়াও আপনি চাইলে আরও কয়েকটা কারেন্সি অ্যাড করতে পারেন, কানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার, এগুলো আলাদা অ্যাড করতে পারেন। এটা পেওনিয়ারের সুবিধা দিচ্ছে। ইভেন আপনি যদি চান যে এক একটা কারেন্সির রেট কিন্তু এক এক রকম, ইউরো রেট ডলার রেট এক না, বা পাউন্ডের রেট এক না, তিনটার পার্থক্য আছে। তো ধরেন আপনার কিছু ডলার মানে কিছু টাকা আসলো ডলারে, কিছু আসছে পাউন্ডে, কিছু আসছে ইউরোতে, আপনি কনভার্ট করে সব ডলারে আনতে পারবেন, কনভার্ট করে সব ইউরোতে নিতে পারবেন, কনভার্ট করে সব আপনি পাউন্ডে নিতে পারবেন। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তো আমি এটা নিয়ে বলছিলাম কয়েকটা কারেন্সির কথা। তো এরপরে যে অপশনটা আছে, উইথড্র ইউর আর্নিং টু ইউর লোকাল ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড অর মোবাইল ওয়ালেট অ্যাট কম্পিটিটিভ এক্সচেঞ্জ রেট। আপনার যে আর্নিংটা আছে সো ওই আর্নিংটা আপনি উইথড্র করতে পারবেন লোকাল ব্যাংক অ্যাকাউন্টে, যেটা বললাম আপনার বাংলাদেশি যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটাতে আপনি আর্নিং করতে পারবেন, অথবা মোবাইল ওয়ালেট। তো বর্তমানে পেওনিয়ারের সাথে বিকাশটা কানেক্টেড আছে, মানে পেওনিয়ার থেকে আপনি বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন, ঠিক আছে। সো ওইটা $1000 বা 1000 টাকা পরিমাণের হলে
আপনি উইথড্র করার জন্য পাবেন, সিস্টেম পাবেন। তো এটার জন্য একটু ইউটিউব দেখতে হবে যে কিভাবে বিকাশ কানেক্ট করতে হয়। আমি বিকাশ কখনো কানেক্ট করি নাই, সরাসরি ব্যাংকে নিয়ে আসছি, এই জন্য এটা বলতে পারতেছি না। তারপর আপনি একটু ইউটিউব দেখবেন কিভাবে বিকাশ কানেক্ট করতে হয়, দেখে আপনারা পেওনিয়ার সাথে বিকাশ কানেক্ট করে দিতে পারেন। তো যাই হোক, মানে যেটাই করেন না কেন বর্তমান যে রেট পাবেন, মানে ব্যাংকিং যে রেটটা, ওই রেট অনুযায়ী আপনি নিতে পারবেন। তারপর হচ্ছে পে ইউ গ্লোবাল কন্ট্রাক্টর সাপ্লায়ার্স উইথ পেওনিয়ার অ্যাকাউন্ট ইনস্ট্যান্টলি। আপনি নিজেও চাইলে পেওনিয়ারের মাধ্যমে কাউকে পেমেন্ট দিতে পারবেন, বা আপনি ধরেন যে পার্সন টু পার্সন সেল করতেছেন ব্যাংকের থ্রুতে না এনে, সেটাও করতে পারেন, কাউকে সেন্ড করতে পারেন। তারপর হচ্ছে উইথড্র ফান্ডস অ্যাট এটিএম ইন ইউ লোকাল কারেন্সি অর পে ফর অনলাইন বিজনেস এক্সপেন্সেস। এইটা দ্বারা বোঝানো হয়েছে কার্ডের বিষয়টা। তো কার্ডের এখানে একটা ফ্যাসিলিটিস উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন কার্ডের মাধ্যমে। এছাড়াও যদি আপনার কাছে ফিজিক্যাল কার্ডটা থাকে, ধরেন আপনি আপনার পেমেন্ট আছে পেওনিয়ারে ডলার আছে, কিন্তু আপনি সেটা উইথড্র দেন নাই, যেটা আপনার ব্যাংকে আসে নাই, ডলার হিসেবেই আছে। এখন যেই কোনো বুথ, যেই বাংলাদেশের যে কোনো বুথে গেলেন যেখানে ভিসা কার্ড সাপোর্টেড, মাস্টার কার্ড সাপোর্টেড, এমন বুথে গিয়ে আপনি কার্ড ইনসার্ট করে পিন দিয়ে সরাসরি ডলার থেকে কনভার্ট করে আপনি টাকা উঠাতে পারবেন। তবে সেটা অ্যামাউন্টটা এমন হইতে হবে যেটা 500 বা 1000 এমন অ্যামাউন্ট হইতে হবে, খুচরা অ্যামাউন্ট হইলে হবে না। তো যাই হোক, ওইভাবে আপনি উইথড্র করতে পারবেন। এই কয়েক মানে দুইটা সুবিধা আর কি আপনি এই কার্ডের মাধ্যমে পাবেন। এছাড়া কার্ডের যে সুবিধা আপনি ভাবতেছেন, বাকি সব কিছু আপনি অনলাইনে পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে, ভার্চুয়াল কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন। অনলাইনে কেনাকাটা পাশাপাশি এই এটিএম থেকে উইথড্রর যে বিষয়টা। আর এমনিতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকা মানে আপনার এটিএম কার্ড আছে, নিজের ব্যাংকের এটিএম কার্ড, আপনার ব্যাংক থেকে আপনি উইথড্র করলেন, উইথড্র করলে সেটা আপনার মানে আপনার পেওনিয়ার থেকে উইথড্র করলে সেটা ব্যাংকে চলে আসছে, দেন আপনি ব্যাংকের কার্ড দিয়ে সেটা এটিএম এর মাধ্যমে তুলতে পারবেন। তো যাই হোক, এখন এই ফ্যাসিলিটিসগুলো তো দেখলাম, এখন হচ্ছে রেজিস্টারে ক্লিক করলে কি ইন্টারফেস আসে এটা একটু দেখার বিষয়। ওকে, তো এটা হচ্ছে আগের ইন্টারফেস, মানে আমাদের আগে এইভাবে আসতো। তো নতুন একটা ইন্টারফেস আসতে পারে, আমি দুইটা ভিডিও আপনাদের প্লেলিস্টে দিয়ে দিব। যে ইন্টারফেসে আসুক না কেন, দুইটা ভিডিও দেখলে বুঝে যাবেন। আমার এরকম যদি ইন্টারফেস আপনার কাছে না আসে, তাহলে ভিডিও আরেকটা মানে দুইটা ভিডিও একটু চেক করে দেখিয়ে যে কোনটাতে কোন ইন্টারফেস আছে, কারণ এক একজনের এক এক রকম আসতেছে এখন। তো এখানে 4টা স্টেপ দেওয়া আছে: গেটিং স্টার্ট, কন্ট্যাক্ট ডিটেলস, সিকিউরিটি ডিটেলস, অলমোস্ট ডান। 4টা স্টেপ আছে। তো 4টা স্টেপের মধ্যে প্রথমে যেটা আছে গেটিং স্টার্ট, এখানে আপনার নাম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এগুলো দিতে হবে। তারপরে যে অপশনটা আছে কন্ট্যাক্ট ডিটেলস, এইখানে দিতে হবে আপনার অ্যাড্রেস, ঠিক আছে, ফোন নাম্বার। সিকিউরিটি ডিটেলসের ক্ষেত্রে পাসওয়ার্ড এবং কিছু সিকিউরিটি কোশ্চেন, এগুলো দিতে হবে। অলমোস্ট ডান। এই ইন্টারফেসে দিতে হবে ব্যাংক ইনফরমেশন। তো আমি কন্ট্যাক্ট ডিটেলস পর্যন্ত দেখাইতে পারবো, সিকিউরিটি ডিটেলস অলমোস্ট ডান এটা হয়তো আমি পারবো না, কারণ এখানে কন্ট্যাক্ট ডিটেলসে ফোন নাম্বার চাইবে। তো আমার কাছে অ্যাভেলেবেল এমন কোনো ফোন নাম্বার নাই যেটাতে কোড আসবে, কারণ মোটামুটি কয়েকটা ক্লাসেই ফোন নাম্বারের বিষয়গুলো দেখাই দিছি। তো এই জন্য আর কোনো নাম্বার এইভাবে অ্যাভেলেবেল নাই যেটাতে কোড আনা পসিবল। তো আরেকটা বিষয় হচ্ছে এনআইডি ইনফরমেশন, ব্যাংক ইনফরমেশন, এগুলো যদি ভুল দেন অ্যাকাউন্ট হয়ে যাবে কিন্তু ভেরিফাই হবে না। ইনফরমেশন দিলে কি হবে? অ্যাকাউন্ট হবে কিন্তু ভেরিফাই হবে না। তো যাক, আমি এই ইন্টারফেসগুলো দেখাই। তো প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, এখানে নামে ক্লিক করলে ডান পাশ থেকে একটা প্রশ্নবোধক বা এই ইন্টারফেসটা আসতেছে। তো ফার্স্ট নেম কিভাবে দিবেন, কি ধরনের ইনফরমেশন দিবেন, এই বিষয়টা কি এখানে আছে। তো ফার্স্ট নেম ইউজ ইন ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি রিটেন ইন ইংলিশ ক্যারেক্টার্স
দিতে হবে, মানে প্রথম যে নামের অংশটুকু সেটা আপনার গভর্নমেন্ট ইস্যুড আইডি অনুযায়ী হতে হবে, এনআইডি বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এই ধরনের আইডি অনুসারে হতে হবে। তারপরে এখানে কি বলছে, রিটেন ইন ইংলিশ ক্যারেক্টার, মানে ইংরেজিতে লিখতে হবে। এরপরে কি আছে, ইফ ইউ নেম কন্টেন্ট ডিজিটস টাইপ দেম ইন ওয়ার্ডস, যদি কোনো কারণে আপনার নামটা সংখ্যায় হয়, বাংলাদেশে এটা না হয় না কিন্তু অন্যান্য দেশে এটা হতে পারে, যে অনেকের নাম আছে 1 নাম্বার 2 নাম্বার এরকম 1 2 3 1 2 থাকে না, অন্যভাবে নাম্বারটা থাকে। যদি কোনো কারণে কেউ নাম্বার ইউজ করে কারো নামে, সেক্ষেত্রে নাম্বারটা সংখ্যায় লিখতে হবে। যদি সরি কথায় লিখতে হবে, সংখ্যায় না। কথায় বলতে যদি কারো নাম থাকে 1, তাহলে 1 নাম্বারটা লিখে যাবে না, ও এনি 1 এইভাবে লিখতে হবে। তো তো নামটা এখানে আপনি লিখবেন এনআইডি অনুযায়ী এবং ব্যাংক নেমের সাথে মিল থাকতে হবে। তারপর হচ্ছে লাস্ট নেম। লাস্ট নেমের ক্ষেত্রে একই কথা এখানে বলেছে যে লাস্ট নেম ইউজ ইন গভর্নমেন্ট ইস্যুড আইডি রিটেন ইন ইংলিশ ক্যারেক্টার্স। তারপর হচ্ছে যে ইফ ইউর নেম কন্টেন্ট ডিজিটস টাইপ দেম ইন ওয়ার্ড, এভাবে লিখতে হবে। তো আমি এখানে আমার নাম দিয়েছি। আর মেইলের ক্ষেত্রে আমি আপাতত টেম্প মেইলটা ব্যবহার করব। তো টেম্প মেইলটা কপি করতেছি, দেন এখানে মেইলটা বসাবো। মেইলটার ক্ষেত্রে হচ্ছে দিস ইমেল অ্যাড্রেস উইল বি ইউজ টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট সেন্ড ইউ কমিউনিকেশন, মানে এই যে ইমেলটা দিবেন এটার মাধ্যমে অ্যাক্সেসটা হবে, মানে অ্যাকাউন্টে লগ ইন করতে হলে অবশ্যই ইমেল আইডিটা লাগবে। সো ইমেল আইডি যাতে ভুল না হয় এটাই আর কি ওরা বোঝাতে চাচ্ছিল। তো এখানে মেইল দেওয়ার পর রি ইন্টার মেইল, মানে এই ঘরেও ওই ইমেলটা আবার বসাইতে হবে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে কি হবে, জন্ম তারিখ হবে, যেটা এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী হবে, মানে গভর্নমেন্ট ইস্যুড আইডি অনুযায়ী হবে। এখানে এটা উল্লেখ করে দিতে হয়তো বা যে ডেট অফ বার্থ অ্যাজ এ লিস্টেড অন ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি ইউ মাস্ট ওভার 18 ইয়ার্স ওল্ড টু অ্যাপ্লাই, মানে আপনাকে অবশ্যই 18 বছর উপরে হইতে হবে এবং আপনার যে গভর্নমেন্ট ইস্যু আইডি আছে সেই আইডি অনুযায়ী আপনার ডেট অফ বার্থটা বসাইতে হবে। ইনফরমেশনগুলো যদি ভুল দেন তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না। তো ডেট অফ বার্থ দেওয়ার কয়েকটা সিস্টেম আছে, আপনি টাইপ করে লিখতে পারেন, অথবা এরকম ক্যালেন্ডার আসবে, ক্যালেন্ডার থেকে আগে সাল সিলেক্ট করে নেবেন। ধরেন যে আমি 2000 সাল দিচ্ছি, এরকম একটা সাল দিয়ে দিলাম, এটা 18 বছর উপরে আছে। তো এটা দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। সব ঠিকঠাক থাকলে আমাকে এসে নিবে। তো আচ্ছা, এখানে একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে যে এই অপশনটা, এটা হচ্ছে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড, আর একটা হচ্ছে ইয়েস আই ওন আর রিপ্রেজেন্ট এ রেজিস্টার্ড বিজনেস। তো এখানে দুটো অপশন আছে, তো আমরা এখানে নো সিলেক্ট করে রাখবো। নো মানে হচ্ছে এটা পার্সোনাল অ্যাকাউন্ট হবে, আর যদি আমরা ইয়েস দেই তার মানে আমাদের বিজনেস আছে, বিজনেস অ্যাকাউন্ট আছে, বা আমরা বিজনেস অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, এটা বোঝানো হয়েছে। তো আমরা নো রাখবো পার্সোনাল অ্যাকাউন্টের জন্য। এরপর আমরা এখানে সব ইনফরমেশন সঠিকভাবে দিয়ে নেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলস থেকে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব। তারপর হচ্ছে স্টেট অ্যান্ড নাম্বার। এইখানে আমরা যদি কিছু লিখি সাজেস্ট করবে, দেখেন ফেনী এফ লিখছি, ফেনী আসছে, হ্যাঁ ফেনী রেলওয়ে স্টেশন এরকম আসছে, বাংলাদেশে কিছু লোকেশন আসছে। কিন্তু আপনি যদি লেখেন তারপর যদি আপনার লোকেশনটা এইভাবে সাজেস্ট না করে, দেখেন এইভাবে সাজেস্ট করতেছে না। ধরেন আমি ইউ লিখলাম, এই উত্তর বাড্ডা আসছে, উত্তরখান আসছে, উত্তর
ছায়াবিথি রোড গাজীপুর, এটা আসছে উত্তরপাড়া, আসছে উত্তর বিশলি রোড, এরকম আসছে। কিন্তু আমার আমি লোকেশন দিতে চাচ্ছি উত্তরা, ওইটাই আসে নাই। তো এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে নিচে দেখবেন এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি, মানে সাজেস্টে যদি মানে কোনো অ্যাড্রেস না থাকে তাহলে এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি এখানে যেতে হবে। তো এরপরে আপনি আপনার অ্যাড্রেসটা ম্যানুয়ালি লিখতে পারেন। চেষ্টা করবেন এনআইডিতে যে অ্যাড্রেসগুলো আছে সেটা দিবেন। সিপিএ কোনটা দিচ্ছেন এটা দেখার বিষয় না, এনআইডিতে যেটা আছে বা পাসপোর্টে যেটা আছে পার্মানেন্ট অ্যাড্রেস ওইটা দেওয়ার চেষ্টা করবেন। তো এইখানে কিছু বিষয় আছে, একটা হচ্ছে যে এই ডান পাশে প্রশ্নবোধকটা। তো এখানে বলা আছে ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইনক্লুডিং ফুল স্ট্রিট নেম অ্যান্ড নাম্বার। আপনার বাসার অ্যাড্রেস বা আপনার আবাসিক অ্যাড্রেসটা চেষ্টা করতে হবে ফুল স্ট্রিট নেম, রাস্তার নাম, নাম্বার, হাউস নাম্বার, এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তবে আমরা যারা গ্রামে আছে, আমাদের গ্রামে তো এমন নাই, তো গ্রামে যে মানে একদম একুরেট যতটুকু হয় সেটা দেওয়ার চেষ্টা করবেন। একটা বাড়ির নাম দিয়ে শুরু করতে পারেন, অমুক বাড়ি বা অমুক রোড, একটা নাম, রোডের নাম থাকতে পারে, এলাকার নাম থাকতে পারে, যেই কোনো ইনফরমেশন যতটুকু পারেন অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আর এখানে একটা জিনিস বলে দিচ্ছে, সেটা হচ্ছে যে মানে আরও ইনফরমেশন ডিটেলস দিতে হবে। তো পোস্ট অফিস বক্স, তারপর হচ্ছে কেয়ার অফ অ্যাড্রেস, পাবলিক অ্যাড্রেস আর নট অ্যালাউড। মানে পোস্ট অফিসের অ্যাড্রেস, ধরেন আপনি আপনার ডাকঘরের ঠিকানা দিলেন যে অমুক ডাকঘর, এই ঠিকানাটা দিয়ে দিলেন, হ্যাঁ এটা অ্যালাউ হবে না। বা আপনি কারো রেফারেন্স অ্যাড্রেস দিয়েছেন, হ্যাঁ অমুকের বাড়ি, এইভাবে হবে না। তারপরে হচ্ছে যে ধরেন কোনো একটা পাবলিক সরকারি স্কুলের ঠিকানা দিয়ে দিলেন, বা কোনো সরকারি স্থাপনা, গোলচত্বর বা ওই যে শহীদ মিনার, এই টাইপের কোনো একটা লোকেশন দিয়ে দিলেন, এই ধরনের লোকেশনও অ্যালাউ করবে না। এইটা অ্যাড্রেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কার্ডের জন্য, কার্ড অ্যাপ্লাইয়ের জন্য অ্যাড্রেসটা প্রয়োজন। তবে কার্ডের জন্য আপনি প্রেজেন্ট অ্যাড্রেসও নিতে পারেন, ওটা নিয়ে সমস্যা হয় না, সেটা সরাসরি ডিএচএল বা ইসের মাধ্যমে চলে আসে, পোস্ট অফিসের মাধ্যমে চলে আসে। কিন্তু অ্যাড্রেস মাস্ট বি সঠিকভাবে দিতেই হবে। তো এখানে আমি অ্যাড্রেসটা লিখলাম স্ট্রিট অ্যাড্রেস, তো আবার রাইট দিতে হবে। আচ্ছা, এই দেখেন এখানে আমি স্ট্রিট অ্যাড্রেস লিখলাম, তারপর এখানে লেখা আছে মোর অ্যাড্রেস ডিটেলস অপশনাল। এটা দ্বারা বোঝানো হয়েছে মূলত যে উপরের যে ইনফরমেশনগুলো লিখছেন, উপরের ইনফরমেশনটা যদি কোনো কারণে এই ঘরের ভিতরে লিখে শেষ করা না যেত, ঠিক আছে, ইনফরমেশনগুলো যদি কোনো কারণে এই ঘরে লিখে শেষ করা না যেত, তাহলে এই অপশনালে আপনি বাকি অ্যাড্রেসগুলো লিখতে পারতেন এই ঘরটাতে। এটার জন্য মূলত এটা দিচ্ছে। তারপর হচ্ছে সিটি, জেলার নাম দিবেন, আপনার উপরে যে অ্যাড্রেসটা দিবেন সেই অনুযায়ী জেলা দিবেন, পোস্টকোড দিবেন সেই অ্যাড্রেস অনুযায়ী। তারপর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার দেওয়ার পর সেন্ড কোডে ক্লিক করবেন, আপনার নাম্বারে ওরা একটা কোড পাঠাবে। কোড পাঠালে কোডটা এখানে বসায় দিবেন, বসায় দিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে কোডটা ভেরিফিকেশন হইলে নেক্সট বাটনে চলে আসবে। তো নেক্সট বাটনে কি থাকবে, সিকিউরিটি ডিটেলস, পাসওয়ার্ড চাইবে, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে বলবে, স্ট্রং পাসওয়ার্ড দিবেন, মিনিমাম 8টা অক্ষরের থাকতে হবে, এর বেশি দিলেও সমস্যা নেই, কিন্তু মিনিমাম 8টা অক্ষর। তো সেক্ষেত্রে আপনি মিনিমাম 8টা অক্ষরের ক্ষেত্রে অ্যাড কম্বোতে অ্যাড্রেস চেরাতে যে পাসওয়ার্ডটা ইউজ করছেন ওই পাসওয়ার্ডটা এখানেও ব্যবহার করতে পারেন, আপনার যদি মনে রাখতে সুবিধা হয় সেক্ষেত্রে। তারপরে কি করতে হবে, পাসওয়ার্ডটা 2বার লিখতে হবে, দেন নিচে অপশন থাকবে সিকিউরিটি কোশ্চেন। তো সিকিউরিটি কোশ্চেনটা কি, সিকিউরিটি কোশ্চেন হচ্ছে ধরেন কোনো কারণে আপনার আইডিটা রিস্ক থাকলো, কোনো মানে সিকিউরিটি ইস্যু হইলো যে এটা অন্য কেউ থার্ড পার্টি অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করতেছে বা আইডি হ্যাক করার ট্রাই করতেছে, এই ধরনের কোনো ইস্যু হইলো, তখন সিকিউরিটি ইস্যুর ক্ষেত্রে তখন কি করতে হবে, তখন আপনাকে প্রশ্ন করবে
কোন প্রশ্নটা করবে বা কি প্রশ্ন করবে, এই সিকিউরিটি কোশ্চেনে আপনি এখন যেটা সেট করবেন। তো এখানে অনেক প্রশ্ন সেট করা থাকে, মানে দেয়াই থাকে। সেই প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে এরকম আসে যে আপনার ছোটবেলা কোন শহরে কাটছে, মানে আপনার চাইল্ডহুডটা কোন শহরে কাটছে, শহরের নাম কি, বা আপনার সাথে আপনার স্বামী বা স্ত্রীর হ্যাঁ কোথায় প্রথম মিট হয়েছে, কোথায় প্রথম দেখা হয়েছে, এরকম প্রশ্ন থাকতে পারে। তারপরে হচ্ছে যে আপনার স্কুল লাইফে, একদম স্কুল লাইফের শুরুর দিকে আপনার পছন্দের টিচার কে ছিল, একটা নাম দিতে বলবে মানে এনি কাইন্ড অফ, মানে আপনার কিছু সিক্রেট কোশ্চেন যেগুলো আপনি জানেন। ঠিক আছে, তো ওইটা সাধারণ সবাই জানবে না, বিশেষ করে হ্যাকাররা তো ওই ধরনের একদম একেবারে সিক্রেট পার্সোনাল ইনফরমেশন জানার কথা না। ঠিক আছে, তো এরকম কিছু সিক্রেট কোশ্চেন আপনি সেট করতে পারেন। বা এমনও প্রশ্ন আমি পাইছি যে আপনার প্রথম সন্তান কয়টা বাজে জন্মগ্রহণ করছে, এরকম কিছু কোশ্চেনও আছে। তো এই ধরনের কোশ্চেন নর্মালি হ্যাকার বা বাইরে থার্ড পার্টি কেউ জানার কথা না। তো এইগুলোই মূলত এই জন্য সিকিউরিটি কোশ্চেন বলা হয় এটাকে। তো এইটার ক্ষেত্রে আপনি ওই কোশ্চেন একটা সিলেক্ট করবেন, তারপরে কোশ্চেন সিলেক্ট করার পর নিচের ঘরে অ্যান্সার দিতে বলবে। কোশ্চেনটা হচ্ছে এরকম থাকবে, কান্ট্রিতে যেমন দেখেন বাংলাদেশ ছাড়া অনেক অনেক দেশ সিলেক্ট করার সুযোগ আছে। তো ধরেন যেগুলো একটা কোশ্চেন সিলেক্ট করার পর নিচে অ্যান্সার দিতে বলবে, দেন আপনি অ্যান্সারটা লিখবেন। তবে কোশ্চেনও মনে রাখতে হবে, অ্যান্সারও আপনার মনে রাখতে হবে, কারণ এই সিকিউরিটি কোশ্চেনের সময় এইটা আপনাকে জিজ্ঞেস করবে এই কোশ্চেনটা কি ছিল, মানে এটা কি, দেন উত্তরে আপনি এখানে যেটা লিখছেন ঠিক একই উত্তর ওইখানেও লিখতে হবে। তা না লিখলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে, কারণ হ্যাকারকে পরিচয় আইডেন্টিফাই করার জন্য এই কোশ্চেনটা দিবে, আপনাকেও দিবে, আপনি যখন লগ ইন করতে যাবেন দুজনকেই দিবে। তো দুজনের মাধ্যমে এটা আইডেন্টিফাই করবে, যে জানে অ্যান্সার তার অ্যাকাউন্ট, তো তাকে লগ ইন করতে দিবে। বুঝতে পারছেন? তো এই জন্য মূলত সিকিউরিটি কোশ্চেনটা মাস্ট বি প্রয়োজন। দেন হচ্ছে নিচে আইডি অপশন থাকবে, আইডি অপশনে আপনার এনআইডি সিলেক্ট করতে হবে। এখানে আইডির মধ্যে স্মার্ট, তারপর হচ্ছে পাসপোর্ট এবং এনআইডি, এরকম তিনটা অপশন থাকবে। আপনারা আইডি সিলেক্ট করবেন। অনেকের ক্ষেত্রে আমাদের কার্ড, স্মার্ট কার্ড আছে অনেকের কাছে, তো ওইটা দিবেন না, ওই স্মার্ট কার্ড সিলেক্ট করার দরকার নেই। বাংলাদেশে স্মার্ট কার্ড থাকলেও ওইটা এখনও স্মার্টলি ইউজ করা যায় না, সো স্মার্ট কার্ড সিলেক্ট করার দরকার নেই। স্মার্ট কার্ড থাকলেও এনআইডি সিলেক্ট করবেন, দেন ওইখানে পাশের ঘরে বা নিচের ঘরে এনআইডির নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করবেন। অলমোস্ট ডানের ঘরটা যেটা আছে, অলমোস্ট ডানের ঘরে গেলে আপনাকে আপনার ব্যাংক ইনফরমেশন দিতে বলবো। প্রথমে হচ্ছে যে আপনার ব্যাংকের নাম, তো ব্যাংকের নামটা যে এখানে কান্ট্রির মতো থাকবে, কান্ট্রির মতো করে এরকম সিরিয়াল ওয়াইজ বাংলাদেশের প্রায় সব ধরনের ব্যাংকের নাম এখানে পাওয়া যাবে। বিশেষ করে পরিচিত যে ব্যাংকগুলো, হ্যাঁ সরকারি যতগুলো ব্যাংক আছে সেইগুলো, তার পাশাপাশি হচ্ছে প্রাইভেট যে ব্যাংকগুলোর মধ্যে পরিচিত ব্যাংক, সারা বাংলাদেশে মোটামুটি ওদের ব্রাঞ্চ আছে, এই ধরনের ব্যাংকগুলো বেশি পাওয়া যাবে। ঠিক আছে, আপনারা যারা বলছেন ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, তারপর হচ্ছে এশিয়া ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এই ধরনের প্রায় সব মানে পপুলার ব্যাংকগুলো যা আছে মোটামুটি সবই লিস্টে পাওয়া যাবে। তো ওই আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে জিজ্ঞেস করবে যে ব্রাঞ্চ নেম, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চে, সো ব্রাঞ্চ নেম দিয়ে দিবেন। যেমন আমি যদি সিলেক্ট করতাম ডাচ বাংলা ব্যাংক, ওকে, ব্রাঞ্চ নেম উত্তরা ব্রাঞ্চ, এইভাবে সিলেক্ট করে দিতে হবে, লিখে দিতে হবে, ব্রাঞ্চ নেমটা লিখে দিতে হবে উত্তরা ব্রাঞ্চ, আপনার ব্রাঞ্চ অনুযায়ী আপনি লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে এরপর হচ্ছে অ্যাকাউন্টের নাম, নামের ঘরটা চেঞ্জ করা যায় না। যদি এই ইন্টারফেসের অ্যাকাউন্টের অপশনটা আপনারা পান তাহলে নামের ঘর চেঞ্জ করা যাবে না। নাম কেন চেঞ্জ করা যাবে না? আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে এনআইডি মিল থাকতে হবে। আপনার এনআইডিতে একটা, ব্যাংকে আরেকটা দিচ্ছেন, এটা হবে না। এই জন্য মূলত নাম চেঞ্জ করার অপশনটা অফ রাখছিল। তো সেই ক্ষেত্রে নামের গেটিং স্টার্টের নামটা প্রপারলি দেওয়ার চেষ্টা করবেন, যাতে ব্যাংক অ্যাকাউন্টের এই ঘরটাতে সমস্যা না হয়। তো নাম দেওয়ার পর নিচে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে, নাম্বারটা সাবমিট করতে হবে। নাম্বার সাবমিট করার পরে আবার এনআইডি কার্ডের নাম্বারটা সাবমিট করতে হবে, দেন নেক্সটে ক্লিক করবেন।
তারপরে ওটা এখানে ভেরিফাইং এর একটা অপশন দিবে। তো এর মধ্যে আপনার মেইলে লিংক চলে আসবে, ভেরিফিকেশন লিংক, ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এরপর হচ্ছে ওয়েট করতে হবে যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দিবে কিনা। তো ইনফরমেশন সঠিক হলে আপনার অ্যাপ্রুভ পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। সবাই অ্যাপ্রুভ পাবে যাদের ইনফরমেশন একদম অ্যাকুরেট হবে। ইনফরমেশন ভুল দিলে, এনআইডি ইনফরমেশন, ডেট অফ বার্থ, এগুলো যদি ভুল দেন তাহলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিবে না। বুঝতে পারছি? তো এই প্রসেসগুলোর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনাকে বলবে যে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করার জন্য বা টু স্টেপ ভেরিফিকেশন অ্যাড করার জন্য বলবে। টু স্টেপ ভেরিফিকেশনটা কি? টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে আপনি যখনই পেওনিয়ারে লগ ইন করতে চাইবেন তখনই আপনার কাছে আপনার নাম্বারে কোড পাঠাবে বা মেইলে কোড পাঠাবে। তো এই কোডগুলো আপনি ভেরিফাই করবেন, মানে কোডটা বসাবেন, ভেরিফাই করবেন। তো ভেরিফাই করলে দেন আপনাকে লগ ইন করতে দিবে। আপনি লেনদেন করার সময়, মানে পেওনিয়ার থেকে উইথড্র করতে যাচ্ছেন, আপনার কাছে মানে উইথড্র করার সময় আপনার নাম্বারে কোড পাঠাবে, মেইলে কোড পাঠাবে, ওটা দিয়েও ভেরিফাই করবে। তারপরে আরেকটা হচ্ছে সেটিং থেকে ভেরিফিকেশন, সেটা হচ্ছে আপনার এনআইডি ছবি তুলে ভেরিফাই করতে হবে। এনআইডির ছবি দিয়ে ভেরিফাই করতে হবে। সেক্ষেত্রেও এনআইডির নাম্বারের সাথে অবশ্যই ছবির মিল থাকতে হবে, তা না হলে ভেরিফাই হবে না। তো ওই ভেরিফাই হয়ে গেলে মোটামুটি আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। বুঝতে পারছেন? তো এই পর্যন্ত আর কি আপনারা অ্যাকাউন্টটা এইভাবে কমপ্লিট করতে পারবেন। আর ভিডিওতে হয়তো বা মেল ভেরিফাই পর্যন্ত থাকবে, দেখে নেবেন। তো এখন আসি হচ্ছে অ্যাকাউন্টগুলোতে। অ্যাকাউন্টগুলো কিভাবে কি করবেন। প্রথমে সিপিএ গ্রিপে আসি। আচ্ছা এইটা না, সরি। তো সিপিএ গ্রিপে লগ ইন করবো ফার্স্টে। আচ্ছা অনেকগুলো মেসেজ আসছে। সিপিএ গ্রিপে লগ ইন করার পর আমাদের যে কাজটা থাকবে, প্রথম কাজটা হবে অ্যাকাউন্ট সেটিংয়ে। মেনু বার থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে, আপনাদের অ্যাকাউন্ট সেটিংয়ে এরকম একটা ওয়ার্নিং আছে। তো এই কাজটা মানে চেঞ্জ করতে হলে, ওয়ার্নিংটা চেঞ্জ করতে হলে প্রথমে আসতে হবে অ্যাকাউন্ট সেটিংয়ে। তো এটা কারা করতে পারবেন? যাদের টিন নাম্বার আছে শুধুমাত্র তারা আপাতত ওয়ার্নিংটা সরাইতে পারবেন। তবে আপনাদের জন্য বলছি যাদের টিন নাম্বার নাই তাদের ক্ষেত্রে বলছি যে এটা এখন না করলেও সমস্যা নাই। এটা যদি আপনি এখন নাও করেন তাতেও কোনো প্রবলেম নেই। আপনার সিপিএ গ্রিপে $50 হয়ে যাক, তারপর আপনি এটা করতে পারবেন। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট সেটিংয়ে আসলে একটা অপশন পাবেন ট্যাক্স ডকুমেন্ট। এটা ট্যাক্স ডকুমেন্টের দুইটা অপশন, একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল পাবলিশার, একটা হচ্ছে ইউএসএ পাবলিশার। মনে রাখবেন ইন্টারন্যাশনাল পাবলিশার যারা আছে তারা হচ্ছে W8 ফর্মটা সব পূরণ করবে, আর যারা ইউএসএ পাবলিশার আছে তারা W9 ফর্মটা পূরণ করবে। তো এখানে আপনাকে W8টা সিলেক্ট করতে হবে, কারণ আপনি ইউএসএ নাগরিক না। তো এখানে W8 সিলেক্ট করার পর এই ফর্মটা দিবে, এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। তো ফর্মের মধ্যে প্রথমে হচ্ছে আপনার নাম, বেনিফিশিয়াল ওনারের নেম, দেন হচ্ছে আপনার নাম দিবেন, তারপর কান্ট্রি বাংলাদেশ, আপনার অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসের পর এখানে হচ্ছে সিটি, তারপর হচ্ছে স্টেট বিভাগ, দেন হচ্ছে পোস্ট কোড, কান্ট্রি, দেন হচ্ছে মেইলিং অ্যাড্রেস। মেইলিং অ্যাড্রেসটা হচ্ছে যে আপনাকে ঠিকানা মানে চিঠি যদি পাঠায় তাহলে কোন অ্যাড্রেসটা হবে। এখন যদি দুইটা সেম হয় তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি সেম না হয় এটা একটা অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস, আর এটা মেইলিং অ্যাড্রেস হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস।
দিতে পারেন। মেলিং এইখানে পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে এনআইডি অনুযায়ী দিবেন, আর এইখানে মেলিং অ্যাড্রেস হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন। যদি সেম হয় তাহলে এটা ফাঁকা রাখবেন। তারপর হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে দুইটা অপশন আছে, ঠিক আছে। আপনি এইখানে না দিয়ে এই যে SS-I-10 লেখা আছে, I-10টা দিতে পারেন। I-10টা সিলেক্ট করে তারপর এটা দিতে পারেন, কারণ ফরেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারও একই, 3 নাম্বারটাই বুঝে তখন এনে দিতে হবে, অথবা আপনি I-10 সিলেক্ট করে মানে এইখানে নাম্বারটা দিতে পারেন। টিনেট সার্টিফিকেটের ভিতরে একটা নাম্বার আছে ওইটা। তারপর এখানে হচ্ছে আপনার সিপিএ, যদি এইখানে দেন তাহলে এটা ফাঁকা থাকবে, আর যদি এইখানে দেন তাহলে এটা ফাঁকা থাকবে। আর এইখানে দিলে এনএ সিলেক্ট করতে হবে, একই বুঝাবে। তো এইটা হচ্ছে ঠিক আছে, টিনের কথা বলা হয়েছে, তো টিন নাম্বারটা এখানে দিবেন। তারপর এখানে হচ্ছে সিপিএ গ্রিপ লেখা আছে, এটা কিছু করতে হবে না। এরপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ একদম এনআইডি অনুযায়ী দিবেন। এনআইডি অনুযায়ী দেওয়ার পর এইখানে আবারও হচ্ছে সেই নাম্বারটা, ট্যাক্স পেয়ার নাম্বারটা দিতে হবে। তারপর এখানে আপাতত কিছু দিতে হবে না, এটা হচ্ছে স্পেশাল রেটস অ্যান্ড কন্ডিশনের জন্য, এটা ফাঁকা রাখবেন। দেন এইখানে হচ্ছে আপনার একটা সিগনেচার হবে, সিগনেচার বলতে আপনার নাম দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সেলফ থাকবে, মানে এটা নিজের জন্য হচ্ছে। তারপরে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেখাবে লাস্ট আপডেট কখন হয়েছে, 25 এপ্রিল 2025। এটা 12টা দেখাচ্ছে কেন, টাইম জোন চেঞ্জ হয়েছে মনে হয়। এই যে ঢাকা কলম্বো আছে, কলম্বোর কারণে এটা 12:23 AM দেখাচ্ছে, 25 এপ্রিল। আজকে 24 তারিখ, তো কয়েক ঘন্টা আর কি ফাস্ট হয়ে আছে। তো মানে আজকে এটা আপডেট হয়েছে, এটা জাস্ট বুঝাচ্ছে, মাত্র আপডেট হইলো। তো এই পর্যন্ত, মানে এটা সাবমিট করলে আপনার এখান থেকে অ্যাকাউন্টের ওয়ার্নিংটা চলে যাবে। 3 নাম্বারটা যদি আপনি সাবমিট করে সেভ করেন একবার, তাহলে আপনার ওয়ার্নিংটা চলে যাবে। তারপরে হচ্ছে পেমেন্ট সেন্টার। তো পেমেন্ট সেন্টারে কি করবেন, পেমেন্ট সেন্টারে এখানে বলা হচ্ছে মিনিমাম পেমেন্ট কত, $50। $50 ছাড়া উইথড্র করতে পারবেন না। এবং এইখানে হচ্ছে পেমেন্ট সেটিং এর একটা নোটিশ দেওয়া আছে। তো যাই হোক, এই যে ডান পাশে বা মোবাইলের ক্ষেত্রে নিচে পাবেন এই নোটিশটা, পেমেন্ট মেথড। এখানে নো পেমেন্ট মেথড সিলেক্টেড জায়গায় আমরা সিলেক্ট করবো হচ্ছে পেওনিয়ার গ্লোবাল ব্যাংক ট্রান্সফার, মাস্টার কার্ড না, গ্লোবাল ব্যাংক ট্রান্সফার। তো মাস্টার কার্ড সিলেক্ট করলে একরকম হবে, যে পার পেমেন্টে $3 করে ফি কাটবে, এবং হচ্ছে ওয়ান টাইম অ্যাক্টিভেশন, প্রথমবারের জন্য অ্যাক্টিভেশন ফি কাটবে $10, ঠিক আছে, মাস্টার কার্ড হলে। তারপরে উইথড্র ক্যাশ আউট এটিএম সাপোর্টিং মাস্টার কার্ড ওয়ার্ল্ড ওয়াইড, মানে আপনার সিপি গ্রিপে আছে, আপনি কার্ডের মাধ্যমে, মানে মোবাইল থেকে আগে নেটের মাধ্যমে অ্যাক্সেস নিয়ে মাস্টার কার্ডে উইথড্র দিবেন। মাস্টার কার্ডটা যে কোনো বুথে সেট করে দেন আপনি সরাসরি সিপি গ্রিপ থেকেও এটিএম বুথের মাধ্যমে নিতে পারবেন। তবে ফার্স্ট টাইমের জন্য $10 প্লাস $3, $13 কাটবে, আর প্রত্যেকবারের জন্য $3 করে কাটবে প্রত্যেকবার উইথড্রতে। ওকে, আর এটা অ্যাড করতে হলে, পেমেন্ট মেথড সেট আপ করতে হলে আপনাকে মিনিমাম একটা লিড আর্নিং করতে হবে, মিনিমাম কি একটা লিড আর্নিং করতে হবে। একটা লিড বলতে মানে একটা আর্নিং জেনারেট করে দেখাইতে হবে। ওকে, তারপর আপনি অ্যাড করতে পারবেন। তো আমরা এখানে মূলত হচ্ছে ব্যাংক ট্রান্সফারটা সিলেক্ট করব। এখানে ওই $10 ফি কাটবে না, জাস্ট প্রতি ট্রান্সফারে $3 করে ফি কাটবে। এখন এখানে বিষয় হচ্ছে, যদি আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্ট হয়, মানে বাংলাদেশি সিঙ্গেল কারেন্সি যে অ্যাকাউন্টগুলো আছে এটা হয়, তাহলে আপনি $3 পার ট্রানজেকশনে উইথড্র করতে পারবেন। মানে একবার উইথড্র দিচ্ছেন তখন $3 কাটবে, আবার উইথড্র দিচ্ছেন $3 কাটবে। আপনি যদি একসাথে উইথড্র পুরোটা দেন, মানে দুইবারে উইথড্র একবারে দেন, তাহলেও $3 কাটবে। আপনি যদি একবার করে উইথড্র দেন তাহলেও $3 কাটবে। মানে দুইবারে উইথড্র মানে কি, $100 উইথড্র দিলে টোটাল $3 কাটবে, $50 উইথড্র দিলেও $3 কাটবে, এভাবে। তো এখানে ওরা বলতেছে 1 থেকে 3 দিন সময় লাগবে সর্বোচ্চ। 3 দিন লাগে না সরাসরি, যদি সরকারি কোনো ছুটি বা সাপ্তাহিক কোনো ছুটি না হয় ওই দিনটা, তাহলে ইনস্ট্যান্ট মোটামুটি 1 দিনের মধ্যে পাওয়া যায়। যদি কোনো সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটি হয় তাহলে 1 থেকে 3 দিন সময় লাগে। তারপর হচ্ছে পেমেন্টস ইন 200 কান্ট্রিজ, 200+ কান্ট্রিজ, 150+ কারেন্সিস। মানে আপনি উইথড্র দিতে পারবেন প্রায় 200টা দেশে 150টা মুদ্রাতে।
200 দেশে 150 প্লাস মুদ্রাতে আপনি উইথড্র নিতে পারবেন। ওকে, তো এটা মানে হচ্ছে আপনি আপনার বাংলাদেশি যে কোনো ব্যাংকের বাংলা টাকায় আপনি এটা উইথড্র করতে পারবেন। মানে পেওনিয়ার থেকে উইথড্র দিলেন বা সিবিই থেকে উইথড্র দিলেন, সেটা আপনার অটোমেটিক ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, 1 থেকে 3 দিন সময় লাগবে। তারপর এখানে বলছে যে গেট ডিরেক্টলি ইনটু ইউর ব্যাংক অ্যাকাউন্ট ইন ইউর লোকাল কারেন্সি, যেটা বললাম বাংলাদেশি টাকায় আসবে, আপনার ব্যাংকে সরাসরি চলে আসবে। তারপর হচ্ছে যে অ্যাভয়েড এক্সেসিভ ট্রান্সফার অ্যান্ড কনভার্সন ফিস, এটার মাধ্যমে এক্সট্রা ট্রান্সফার ফিস বা কনভার্সন ফিস অ্যাভয়েড করতে পারবেন। অন্যান্য ক্ষেত্রে ট্রান্সফার ফিস বা কনভার্সন ফিস আলাদা করে লাগে। তো এরপরে এখানে হচ্ছে যে ইউএসডি ওয়্যার, মানে লোকাল ব্যাংক বাদ দিয়ে যাদের ডুয়েল কারেন্সি আছে, ধরেন আপনার কাছে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট আছে, এখন আপনি চাচ্ছেন যে ডলারটা টাকাতে কনভার্ট না হয়ে সরাসরি ডলারটাই আপনার অ্যাকাউন্টে আসুক। আপনি যদি এমনটা চান তাহলে অবশ্যই আপনার ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট হইতে হবে আর ওয়্যার ট্রান্সফার করতে হবে। ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট আর ওয়্যার ট্রান্সফার বলতে আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাকাউন্টে ডলারই আসবে, ডুয়েল কারেন্সি অ্যাকাউন্টে ডলারই আসবে, টাকা আসবে না। এবং এটা ক্ষেত্রে 4 থেকে 5 দিন সময় নেবে, পার ট্রানজ্যাকশনে $5 কাটবে এবং সরাসরি ইউএসডি পাবেন, ইউএস ডলারটাই পাবেন। তো ওয়ান্স ইউ চুজ পেমেন্ট মেথড অ্যান্ড সেভ পেমেন্ট preference, you will get a link to attach your existing Payoneer account or using sign up for a new Payoneer account। এখানে কথা যেটা বলছে, আপনি এটা চুজ করার পরে যখন ওই যে মিনিমাম একটা আর্নিং থাকতে হবে চুজ করার জন্য, আর্নিং থাকলে পরবর্তীতে আপনি চুজ করতে পারবেন। এবং একবার চুজ করে ফেললে আপনার মেইলে ওরা একটা লিঙ্ক পাঠাবে, অ্যাটাচ লিঙ্ক পাঠাবে, ওই লিঙ্কের ভিতরে একটা সাইন আপ পেজ থাকবে। আমি আপনাদেরকে এইমাত্র যেই সাইন আপ পেজটা দেখালাম ওইরকম সাইন আপ পেজ থাকবে সাইন আপ করার জন্য। এর আগে যদি আপনি অলরেডি অ্যাকাউন্ট করে ফেলেন তাহলে ওই সাইন আপ পেজের ভিতরে একটা লগ ইন পাবেন, লেখা থাকবে ক্লিক হেয়ার ইফ ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এখানে ক্লিক করুন যদি আপনার আগে থেকে একটা অ্যাকাউন্ট থাকে, এরকম থাকবে আর কি। তো ওটা ক্লিক করার পর মানে লগ ইন যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ক্লিক হেয়ার ওই বাটনে ক্লিক করবেন, দেন আপনাকে লগ ইন পেজ দিবে, আপনি আপনার পেওনিয়ারের মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আর যদি না থাকে তাহলে ওই সাইন আপ পেজ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, এটা শুধুমাত্র লোকাল ব্যাংক বা মানে শুধুমাত্র ওয়্যার ট্রান্সফারের জন্য না, দুইটার জন্য সেম প্রসেস। তো এটা গেল আমাদের সিপিএ গ্রিপ। সেভ করার পর পরবর্তীতে $50 হলে আপনি উইথড্র রিকোয়েস্ট দিলেই আপনার অ্যাকাউন্টে চলে যাবে। লোকাল ব্যাংক হলে 1 থেকে 3 দিন আর ইউএসডি হলে 4 থেকে 5 দিন সময় লাগবে। তারপরে আসি হচ্ছে অ্যাডস্টেরাতে। আচ্ছা সরি, অ্যাডস্টেরাতে আসার আগে অ্যাড কম্বোতেই আসি, কারণ পেওনিয়ার নিয়ে অ্যাড কম্বোতেই থাকি। তারপর অ্যাডস্টেরার জন্য ওয়েব মানি, সো এটা নিয়ে আলাদা বলতেছি। তো অ্যাড কম্বোতে আসার পর আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, এরকম ডান পাশে উপরে সেটিং বাটন আছে, সেটিংয়ে ক্লিক করতে হবে এবং পেমেন্ট সেটিংয়ে যেতে হবে। তো পেমেন্ট সেটিংয়ে দেখেন কতগুলো অপশন আছে আপনার জন্য। প্রথমে হচ্ছে পেওনিয়ার আছে, পরে ওয়েব মানি আছে, পেপাল আছে, ওয়্যার, তারপর হচ্ছে পেক্সাম, ক্যাপিটালিস্ট, ইউজিটি, টর্ন, অনেকগুলো অপশন আছে। পেওনিয়ারের ক্ষেত্রে মিনিমাম $50 এবং সবচেয়ে ইজি ওয়ে থাকবে এটার জন্য, এবং কুইক অ্যাক্সেস, মাত্র 2 ঘন্টার মধ্যে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন। এবং অ্যাড কম্বোর সাথে পেওনিয়ারের লেনদেনে কোনো ঝামেলা হলে, মানে এটা সেফ অ্যান্ড সিকিউর বলতেছে ওরা, সো নো ওভারড্রাফট ফিজ আছে, কোনো এক্সট্রা ওভার ফিজ নাই আর কি। তারপরে এটা হচ্ছে যে ফুললি সাপোর্টেড, মানে 24 ঘন্টা 7 দিন, সপ্তাহে 7 দিনই সাপোর্ট দিবে 35টা ভাষায়।
35টা ভাষায় সাপোর্ট দিবে। তো এটা করতে হলে ক্লিক হেয়ারে ক্লিক করবেন, দেন আপনার অ্যাডকমের জন্য যে মেইলটা আছে, যে মেইল দিয়ে আপনি অ্যাডকম অ্যাকাউন্ট খুলছেন, ওই মেইলে ওরা লিঙ্ক পাঠাবে। ওই লিঙ্কে ক্লিক করে সিপিএ গ্রিপের মতো সেম যে অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে সাইন আপ করতে হবে যে লিঙ্কটা দিবে ওইখানে। আর যদি অ্যাকাউন্ট থাকে অপশন থাকবে ক্লিক হেয়ার ইফ ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তো ওইখানে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এইটাই আর কি। লগ ইন করলে আপনার পেনের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। আর ওয়েব মানির ক্ষেত্রে দেখেন ওয়েব মানি অ্যাকাউন্ট আগে থাকতে হবে এবং ওয়েব মানি WMZ-টা থাকতে হবে। তো আমরা যদি ওয়েব মানি অ্যাকাউন্ট তৈরি করি, অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে আমাদের MZ অ্যাকাউন্ট হয়ে যাবে, কিন্তু আমরা অ্যাডস্টেটার জন্য MT-টা ব্যবহার করব, অ্যাডকম্বোর জন্য MZ-টা ব্যবহার করতে হবে। তবে আমি আপনাদেরকে ওয়েব মানি অ্যাডকম্বোর জন্য ওয়েব মানিটা সাজেস্ট করতেছি না। কেন? কারণ অ্যাডকম্বোতে যেহেতু পেওনিয়ার অপশনটা আছে, আপনারা পেওনিয়ারটাই ব্যবহার করিয়েন। ওইটাও সেম $50 হলে উইথড্র করতে পারবেন, এর আগে উইথড্র করতে পারবেন না। তো সাজেশন থাকবে আগে $50 বা তার কাছাকাছি হোক, তারপর আপনারা এই প্রসেসটাতে যাবেন, পেওনিয়ার অ্যাকাউন্ট বা হচ্ছে কানেক্ট করার প্রসেসগুলোতে যাবেন। তো ওয়েব মানিটা কেন সাজেস্ট করতেছি না, দেখেন পেওনিয়ারটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের যে রেট, এই রেট অনুযায়ী দেয়, কিন্তু ওয়েব মানিটা এত ভালো রেট দেয় না, ওয়েব মানি রেটটা অনেক কম দেয়। ঠিক আছে, ওয়েব মানি MZ-টা আপনি 80 টাকা পার ডলার, 82-85 পর্যন্ত পাইতে পারেন, বা আমরা এরকম পাচ্ছি আর কি। আর এইটা MT-টা একটু বেশি পাওয়া যায়, 90 থেকে 95, একসময় 100 পর্যন্ত, 100 টাকা পর্যন্ত বিক্রি করতে পারছি, তবে রিসেন্টলি বিক্রি করছি 93 টাকা করে। ঠিক আছে, আর থার্ড পার্টি হলে হয়তো বা বেশি দেয়, অনেকেই অনেক জায়গায় বেশি দেয় থার্ড পার্টি যদি হয়, কিন্তু থার্ড পার্টি হলে প্রবলেম হচ্ছে যে অনেক ক্ষেত্রে স্ক্যাম করার সুযোগ থাকে, যে আপনি সে যেহেতু বায়ার, সে কিনবে এবং তার অনেক জায়গায় সে ডিল করে, সে বলবে তাহলে আমাকে আগে পাঠাতে হবে। এখন ট্রাস্ট করে আপনি আগে পাঠিয়ে দিলেন, দেন আপনাকে ব্লক করে দিল বা আপনার সাথে কন্ট্যাক্ট করলো না, তো আপনার ওই পুরোটাই মাই গেল। এই জন্য মানে হচ্ছে যে আননোন কারোর মাধ্যমে আর কি এটাই করি না, বা হচ্ছে কাউকে সাজেস্টও করি না আননোন কারোর মাধ্যমে করতে। এখানে রেট কম হইলেও ট্রাস্ট করা যায় এবং কোনো সমস্যা হয় না। ওকে, তো যাই হোক, ওয়েব মানিটা আমি অ্যাডকম্বোর জন্য সাজেস্ট করতেছি না, পেপাল বা অন্যগুলো ওইভাবে সাজেস্ট করবো না। অ্যাডকম্বোর জন্য বেস্ট পেওনিয়ার, এটা করলেই হবে, অন্যগুলোতে যাওয়ার দরকারই নেই। ওকে, তো সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে যে ক্লিক করলে আপনাকে মেইল পাঠাবে, মেইলে একটা লিঙ্ক দিবে, লিঙ্কে থেকে অ্যাকাউন্ট যদি পেওনিয়ার অ্যাকাউন্ট যদি আগে করেন তাহলে লগ ইন, আর যদি না করেন তাহলে সাইন আপ। ওকে, তো এটা হয়ে গেলে তারপরে কি $50 হলে আপনি এখান থেকে পে আউটে আসবেন। তাহলে আপনার এখানে ব্যালেন্স $50 আছে, আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, নিউ রিকোয়েস্টে যাবেন, নিউ রিকোয়েস্টে গেলে আপনাকে ওরা নতুন করে সুযোগ দিবে। মানে কত অ্যামাউন্ট আপনি উইথড্র করতে চাচ্ছেন সেই একটা সুযোগ দিবে, মানে অ্যাপ্লাই করার জন্য। দেন অ্যাপ্লাই করলে পেওনিয়ার হলো 2 ঘন্টার মধ্যে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে সেটা চলে যাবে। তো এটা ছিল প্রসেস। এখন আসি অ্যাডকম্বোতে। অ্যাডকম্বোর আসার আগে আমাদের ওয়েব মানিটা দেখা দরকার। তো আমি ওয়েব মানির জন্য প্রপার একটা ভিডিও দিব, তারপরও বলে দেই বেসিক কিছু অপশন। সেটা হচ্ছে যে ওয়েব মানি অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করলেই আপনাকে নিচে থেকে অপশন দিবে যে নেক্সট বা সাইন আপ, এরকম নেক্সট অপশনটা দিবে। তো নেক্সটে ক্লিক করবেন, আপনার ফোন নাম্বার, কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ, ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর আপনার ফোন নাম্বারে ওরা কোড পাঠাবে, কোড পাঠানোর পর দেন হচ্ছে ফেস ভেরিফাই করতে হবে। ঠিক আছে, ফেস ভেরিফাই করবেন, পাসওয়ার্ড সেট করবেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলে, যদি আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে হবে, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, সাথে সাথে হয়ে যাবে। 5 থেকে 10 মিনিট সময় লাগে একটা ওয়েব মানি অ্যাকাউন্ট খুলতে। তো এটা আপনারা খুলবেন, রিসেন্টলি এটা খুলে ফেলবেন, যারা আছেন আপনারা প্রত্যেকেই খুলবেন, কারণ এটা লাগবে, এটা ইনস্ট্যান্ট লাগবে এবং আমাদের অ্যাডস্টেরার জন্য এটা খুবই প্রয়োজন, যেহেতু অ্যাডস্টেরার ভালো কোনো অপশন নাই, এটাই বেস্ট অ্যাডস্টেরার ক্ষেত্রে। সো ইনস্ট্যান্ট খুলে ফেলবেন অ্যাকাউন্টটা, ভেরিফাই, ফেস ভেরিফাই থেকে শুরু করে সব কিছু করে ফেলবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টের ইন্টারফেসটা অনেকটা এই রকম হবে, এরকম হবে। তো এই যে প্রথম যেই
নাম্বারটা দেখতে পাচ্ছেন এইটা মূলত আপনার এমজেড WMZ অ্যাকাউন্টটা। তো এইখান থেকে মানে ওই যে ওয়েব মানি যে WMZটা এই নাম্বারটা দিয়ে খুলতে মানে নাম্বারটা দিয়ে এমজেড আপনি লেনদেন করতে পারবেন। আর আপনার তো লাগবে এমটি অ্যাকাউন্ট সাথে সাথে দেয় না। এমটি অ্যাকাউন্টের জন্য এই অ্যাড বাটনে ক্লিক করতে হয়। এই যে এখানে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করলে নিচে এই দিক থেকে একটা মেনু আসবে। মেনুতে লেখা থাকবে ক্রিয়েট পার্টস। তো ক্রিয়েট পার্টসে ক্লিক করবেন। ক্রিয়েট পার্টসে ক্লিক করার পর ইউএসডিটি বা হচ্ছে ওয়েব মানি WMT একটা অপশন থাকবে, ইউএসডিটি অথবা এমটি। তো এমটিটা সিলেক্ট করবেন। এমটিটা সিলেক্ট করলেই আপনাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে। এই পেজের একেবারে নিচে যাবেন, নিচে গেলে লেখা থাকবে যে অ্যাবস্ট্রাক্ট টার্মস অ্যান্ড কন্ডিশন বা ওকে লেখা থাকবে, সিলেক্ট করবেন। করার পর যখন আপনি নেক্সটে যাবেন, নেক্সটে গেলে আপনার ওই সেকেন্ড যেই পার্টসটা WMT সেটা চালু হয়ে যাবে। তো এক পাশে থাকবে এমজেড। এইখান থেকে দেখেন এই পাশ থেকে এইভাবে স্লাইড করলে এখান থেকে ধরেন এইভাবে স্লাইড করতেছেন, স্লাইড করলে দেখবেন যে এমটিটা চলে আসছে। আবার এই পাশ থেকে এইভাবে স্লাইড করবেন, দেখবেন এমজেড চলে আসবে। মানে আমরা যে মোবাইলে গ্যালারিতে ছবি দেখি না, একটা ছবি টাচ করার পর এভাবে নেক্সটে ক্লিক করি, স্লাইড করি, আঙ্গুল দিয়ে সরাই দিই, তারপর পাশের ছবিটা আসে। ঠিক তেমনি এইখানেও এই কার্ডের উপরে যখন স্লাইড করবেন পাশের ছবি আসবে। এটা দেখেন জেড লেখা আছে, এটা হচ্ছে এমজেড এর অ্যাকাউন্ট এবং জেড এর পরে 12টা সংখ্যা আছে। এটা পুরোটাই কপি করতে হবে। এখানে কপি বাটন আছে যদি জেডটা এমজেডটা ব্যবহার করেন। এমটির ক্ষেত্রেও সেম। এমটির ক্ষেত্রে এখানে টি লেখা থাকবে, টি লেখা থেকে এরপরে হচ্ছে 12টা সংখ্যা থাকবে, মোট 13টা অক্ষর থাকবে। তো 12টা সংখ্যা সহ টি সহ এখানে একটা কপি বাটন পাবেন, কপি করবেন। কপি করে সেইটা আপনি আপনার অ্যাড্রেসটাতে যুক্ত করতে পারবেন। আজকে 24 তারিখ না, ওকে, আজকে যুক্ত করা যাবে। তো অ্যাড্রেসের অ্যাকাউন্টে আসবেন। অ্যাড্রেসের অ্যাকাউন্টে আসার পর মেনু বার থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে পেমেন্ট, একটা হচ্ছে পেমেন্ট ইনফরমেশন। তো প্রথমে ইনফরমেশনে ক্লিক করেছি। আচ্ছা, ইনফরমেশনে প্রথমে আমরা পেমেন্টে ক্লিক করব। ইনফরমেশনের পরে প্রথমে আমরা পেমেন্টে ক্লিক করব। কিভাবে পেমেন্টটা ওরা দেয় এখানে ফুল ডিটেলস আছে, এটাকে একটু বিশ্লেষণ করি আপনাদেরকে। তো পেমেন্ট ডেটস আর 1, 2 and 16, 17 অফ ইচ মান্থ। পেমেন্ট ডেটগুলো কবে কবে? 1 তারিখ, 2 তারিখ, 16 তারিখ, 17 তারিখ প্রত্যেক মাসের। মানে ওরা একটা নির্দিষ্ট ডেট অনুযায়ী পেমেন্ট দেয়। 1 তারিখ 2 তারিখে পেমেন্ট দেয়, তারপর হচ্ছে 16 তারিখ 17 তারিখে পেমেন্ট দেয় এবং ওদের টাইম জোনটা লিখে দিচ্ছে, টাইমটা হবে এরকম। তো দেখা গেছে বাংলাদেশ টাইমে প্রায় সন্ধ্যা 7টা 8টার দিকে পেমেন্ট আসে নর্মালি ডেটগুলোতে। মানে ধরেন এখন কি এপ্রিল মাস গেল, এপ্রিল মাসের 1 তারিখে 2 তারিখে পেমেন্ট দিছে, 16 তারিখ 17 তারিখে পেমেন্ট দিছে, কিন্তু কাকে পেমেন্ট দিবে? এই তারিখগুলোতে। ধরেন 1 তারিখ 2 তারিখে আপনার $5 হয়ে গেছে, মিনিমাম $5 লাগে, $5 হয়ে গেছে, তাহলে আপনাকে পেমেন্ট দিয়ে দিবে। তারপরে মানে $5 হলে আপনি উইথড্র করতে পারবেন। তখন ওই 1 তারিখ 2 তারিখের ডেটের মধ্যে যদি $5 হয় আপনি উইথড্র করতে পারবেন, অটোমেটিক আপনার ওয়েব মানি অ্যাকাউন্টে চলে আসবে। তেমনি 16 তারিখ 17 তারিখও পেমেন্ট দেয়। ওই তারিখের মধ্যে যদি $5 হয়ে যায় বা তার যত বেশি হবে, $5 উপরে যত হবে 10 থেকে 15 সেন্ট রেখে বাকিটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে অটোমেটিক। দেন এখানে দেখেন একটা কথা লেখা আছে, ইফ দিস ডেটস ফল অন উইকেন্ডস অর হলিডেজ দ্য পেমেন্ট উইল বি প্রসেসড অন নিয়ারেস্ট বিজনেস ডেজ। মানে বলা হয়েছে যদি এই দিনগুলো 1 তারিখ 2 তারিখ 16 তারিখ 17 তারিখ এই দিনগুলো কোনো সাপ্তাহিক ছুটি বা কোনো ইসে থাকে, সরকারি ছুটি থাকে, তাহলে পেমেন্টটা শুরু হবে পরবর্তী যেই কর্মদিবসটা ওই দিন। ধরেন যে বাংলাদেশ তো শুক্রবারে বন্ধ থাকে, শুক্র শনিবার বন্ধ থাকে। এখন এমন ভাবে পড়লো 1 তারিখ 2 তারিখ পড়ছে হচ্ছে শুক্রবার শনিবার, তাহলে পেমেন্টটা হবে রবিবারে। পরবর্তী পেমেন্ট ডেটটার কার্য দিবস রবিবার, সো আপনাকে রবিবারে পেমেন্ট করে দিবে। রবিবার পড়বে 3 তারিখ, 3 তারিখ হলেও সমস্যা নেই, 3 তারিখে আপনাকে পেমেন্ট করে দিবে। বুঝতে পারছি? তো এটা হচ্ছে মূলত ওদের প্রসেস। তো এখন এখানে ওরা আরেকটা কথা বলছে, once you reach the minimum payout
amount the money is put on to week hold, মানে আপনি মিনিমাম পে আউট অ্যামাউন্ট $5 রিচ করে ফেললে, $5 অ্যামাউন্ট আপনার আর্নিং হয়ে গেলে তারপরে সেটা হচ্ছে যে আপনার মানে 2 সপ্তাহের জন্য অপেক্ষা করতে হবে প্রথমবারের জন্য। ধরেন আপনার প্রথমবার, যেমন মাহাদি সাহেব আপনার $4.68 হয়েছে, তো প্রথমবারের জন্য আপনাকে কি করতে হবে, $5 হয়ে গেলে 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তো তার আগে আপনি চেষ্টা করবেন যে আজকে কালকের মধ্যে আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেলার জন্য। তো 2 সপ্তাহ অপেক্ষা করবেন, 2 সপ্তাহের মধ্যে যা আর্নিং আসবে আসুক, টোটাল অ্যামাউন্ট 2 সপ্তাহ পরে আপনার অ্যাকাউন্টে উইথড্র হয়ে যাবে। তবে হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে 2 সপ্তাহ কেন নিবে ওরা, 2 সপ্তাহ হচ্ছে যে আপনি যে আর্নিংগুলো করছেন সবার ক্ষেত্রে, যারা আপনারা যে আর্নিংটা করছেন এই আর্নিংয়ের ক্লিকগুলো কতটুকু ভ্যালিড ছিল, ফেক ক্লিক ছিল কিনা, ঠিক আছে, এই জিনিসটা ওরা চেক করবে। চেক করে যদি এমন কিছু পায় তাহলে কিন্তু পেমেন্ট আটকায় দিবে। ওকে, এই জন্য আমরা কখনো ফেক ওয়েতে কাজ করব না। যেই কোনো কাজে ক্ষেত্রে ক্লিক আমরা আনি সবসময় চেষ্টা করব অর্গানিক রিয়েল ক্লিক আনার জন্য। ফেক হলে দেখা গেছে আর্নিং দেখাচ্ছে কিন্তু পরবর্তীতে আটকে দিলে পুরো অ্যামাউন্টটাই লস। যতটুকু আপনি রিয়েল কাজ করে পাইছেন সেটাও আটকে দিবে, অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। তো এখানে যে বিষয়টা বললো যে 2 সপ্তাহ হোল্ড করবে, 2 সপ্তাহ পরে পরবর্তী যে পেমেন্ট ডেট আসবে সেই দিনে আপনাকে পেমেন্ট করে দিবে। তো এখন এখানে এক্সাম্পল দিচ্ছে, যেমন ইউ রিচ দ্য মিনিমাম অ্যামাউন্ট অন 8 জুন, জুন মাসে 8 তারিখে আপনি $5 বা মিনিমাম অ্যামাউন্ট যেটা সেটা আপনি রিচ করছেন। হ্যাঁ, তারপরে 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। 2 সপ্তাহ পরে তারিখ হয় কবে, জুন মাসের 22 তারিখে। তো 22 তারিখে হলে এরপরে নেক্সট পেমেন্ট ডেট হচ্ছে জুলাইয়ের 1 তারিখ 2 তারিখ। তো আপনাকে জুলাইয়ের 1 তারিখ 2 তারিখে পেমেন্টটা দিবে। 2 সপ্তাহ পরেও আরও কয়দিন, প্রায় 10 দিন। তো এই মধ্যে মানে প্রথমে তো $5 আপনি রিচ করছেন, এরপরে 2 সপ্তাহ মানে 15 দিন বা 14 দিনের মতো আপনি কাজ করে যাচ্ছেন। যে আর্নিংটা হচ্ছে এইটা সহ পরবর্তী পেমেন্ট ডেটে দিয়ে দিবে। এখন পরবর্তী পেমেন্ট ডেটও যদি এরকম 10 দিনের ডিলে থাকে, তো ওই 10 দিনও যে আর্নিংটা করবেন টোটালটা আপনার ওই মানে অ্যাকাউন্টে দিয়ে দিবে, বা যে পেমেন্ট মেথড সেই পেমেন্ট মেথডে দিয়ে দিবে। এখানে আরেকটা উদাহরণ দিচ্ছে সেম বিষয়টা নিয়ে, যে আপনি কোনো কারণে জুন মাসের 17 তারিখে রিচ করছেন, জুন মাসের 17 তারিখ, 16 তারিখ 17 তারিখ কিন্তু পেমেন্টের ডেট। তো 17 তারিখে আপনার $5 হয়েছে। এখন $5 পরে 2 সপ্তাহ সেটা হোল্ডে রাখবে। 2 সপ্তাহ হোল্ডে রাখলে কবে আসবে, 1 তারিখ আসবে, জুলাইয়ের 1 তারিখ। এখন জুলাই 1 তারিখ তো পেমেন্ট ডেট, ওই দিন কিন্তু আপনাকে পেমেন্ট দিবে না, আপনাকে পেমেন্ট দিবে নেক্সট জুলাইয়ের 16-17 তারিখ। ওরা এটা উল্লেখ করে রাখছে, ঠিক আছে। কারণ স্যালারি শিট টাইপের যে বিষয়টা থাকে, স্যালারি শিটটা বানানো হয় কিভাবে, আগে থেকেই সব ইনফরমেশন দিয়ে স্যালারি শিট বানানো হয়, জাস্ট স্যালারি ডেতে ওটা প্রসেস করা হয়, তাই না। ঠিক তেমনি এই বিষয়টা এরকম যে আপনাকে যাদের যাদের পেমেন্ট দিবে তারা তাদের ইনফরমেশন তারা আগে থেকেই এরকম উল্লেখ করে রাখে, কে কত ডলার পেমেন্ট পাবে, দেন জাস্ট ওই দিনগুলোতে প্রসেস হয়। এখন আগের দিন যেদিন পেমেন্ট ডেট তার আগের দিনটা প্রসেস হয়ে যায়। এখন আপনার 2 সপ্তাহ শেষ হয়েছে পেমেন্টের দিন, পেমেন্টের দিনে আপনার 2 সপ্তাহ শেষ হয়েছে, তো তার আগের দিনে তো ইনফরমেশন সাবমিট হয়ে গেছে যারা যারা পেমেন্ট পাবে, তো ওই লিস্টে আপনি নাই। তার জন্য পেমেন্টটা হবে 16 তারিখ 17 তারিখ মানে পরে, এইরকম আর কি সিস্টেমটা। তো যাই হোক, পেমেন্ট ইনফরমেশনে বা পেমেন্টসে আপনারা আরেকটা কাজ করবেন, সেইটা হচ্ছে যে পেমেন্টসে আসার পর নিচে দেখবেন যে ডকুমেন্ট আছে, অ্যাড নিউ ডকুমেন্টে ক্লিক করবেন, এখানে প্লিজ সিলেক্টে ক্লিক করবেন, ফটো অ্যান্ড স্ক্যান এটা সিলেক্ট করবেন, দেন এখানে সিলেক্টেড ডকুমেন্টে ক্লিক করে আপনার এনআইডির ফার্স্ট পিকচার মানে ফ্রন্ট পিকচার এবং ব্যাক পিকচার দুইটা সিলেক্ট করে দিবেন। করার পর ওপেন করবেন। আমি জাস্ট র্যান্ডমলি দুইটা ছবি সিলেক্ট করলাম ওপেন করে আপনাকে দেখানোর জন্য। এভাবে ওপেন করবেন। ওপেন করে যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, ইনফরমেশনগুলো ঠিক আছে, আপলোড করে দিবেন।
এনআইডির ফার্স্ট পেজ, এনআইডির ব্যাক পেজ, দুইটা ছবি লাগবে। দুইটা ছবি দিয়ে তারপর আপলোড করে দিবেন। আপলোড করে দিলে হয়ে যাবে। এটা জাস্ট ভেরিফিকেশনের জন্য লাগবে। তো যাই হোক, এটার পরে আপনাকে যেতে হবে পেমেন্ট ইনফরমেশনে। এইটা গুরুত্বপূর্ণ। পেমেন্ট ইনফরমেশনে সব ইনফরমেশন সঠিকভাবে দিতে হবে। তো এখানে প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তবে যদি ধরেন যে আপনি পেমেন্ট ডেট যেদিন আছে 1 তারিখ, 2 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, এই দিনগুলোতে এসে পেমেন্ট ইনফরমেশন চেঞ্জ করতে চান তাহলে কিন্তু পারবেন না, কারণ এই দিনগুলোতে পেমেন্ট ইনফরমেশন চেঞ্জ করতে দেয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1 তারিখের আগের দিন মানে 30 তারিখ বা 31 তারিখ, 2 তারিখের পরের দিন মানে 3 তারিখে, আর 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, এই 4 দিন পেমেন্ট ইনফরমেশন অ্যাড করতে দেয় না। অনেক ক্ষেত্রে এরকমটাও হয়। সো মানে এর আগেই আপনাকে করে নিতে হবে। তো এখানে কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রিতে অবশ্যই বাংলাদেশ দিবেন। তারপর এখানে হচ্ছে কারেন্সি, কারেন্সিতে ইউএসডি দিবেন, ডলার। দেন এখানে হচ্ছে পেমেন্ট সিস্টেম। পেমেন্ট সিস্টেম অনেকগুলো অপশন আছে, তবে পেক্সাম দেখেন মিনিমাম $5। এটা বাংলাদেশে কতটা অ্যাভেলেবেল আমার আইডিয়া নাই, এবং এটা ডলার রেট কত সেটাও আইডিয়া নাই। তারপর হচ্ছে ওয়ার ট্রান্সফার। ওয়ার ট্রান্সফার বলতে যে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট, ডুয়েল কারেন্সি অ্যাকাউন্টে উইথড্র করার বিষয়টা, তবে সেটা মিনিমাম $1000 এবং যতবার উইথড্র করবেন প্রত্যেকবারই আপনার এনআইডি দিয়ে ফেস ভেরিফাই করতে হবে। তো এখানে পরে হচ্ছে ওয়েব মানি WMZ $5, ওয়েব মানি WMT এটাও $5, কিন্তু MZ-টা রেট কম, কিছুক্ষণ আগে বলেছি। MT রেটটা একটু বেশি, তো আমরা MT-টা সিলেক্ট করব। MT সিলেক্ট করার পর অ্যাকাউন্ট টাইপ, আমাদের আগে ওয়েব মানি অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে এটা সেট আপ করতে হবে। তো অ্যাকাউন্ট টাইপের ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল দিব, আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট হবে, এই জন্য ইন্ডিভিজুয়াল দিব। তারপর এখানে হচ্ছে মিনিমাম $5 এটা দিব। মিনিমাম অ্যামাউন্ট আমরা চাইলে আরও বেশি দিতে পারি, যে না $5 করে করে উচ্চ দিব না, আমার এখন তো ভালো কাজ হচ্ছে, তো আমি মিনিমাম অ্যামাউন্ট $10 করে দিলাম বা $50 করে দিলাম। তো $50 হইলে উঠতে হবে, এর আগে দরকার নেই। একসাথে বড় অ্যামাউন্ট হলে খরচ হবে না বা কাজে লাগাইতে পারবো, অনেকে এরকম চিন্তা করে। তো যার যেরকম ইচ্ছা সেইভাবে মিনিমাম অ্যামাউন্ট সেট করতে পারবেন, তবে $5-এর নিচে সেট করা যায় না। $5 পর্যন্ত আপনি মিনিমাম সেট করতে পারবেন। তো $5 আছে, এটা থাকুক। দেন এখানে হচ্ছে এমটি অ্যাকাউন্ট রিকোয়ার্ড। তো আমি এমটি অ্যাকাউন্টটা বলেছিলাম যে এইখানে এইরকম আসবে, জাস্ট জেটের জায়গায় টি থাকবে এবং এইখানে একটা কোড থাকবে, 12 সংখ্যার একটা কোড থাকবে, এরকম করে হবে এমটি অ্যাকাউন্ট। আমি জাস্ট এখানে একটু দেখাই এমটি অ্যাকাউন্টটা কীরকম হবে। তো এরকম ধরেন যে আমি 12টা সংখ্যা দিলাম, আমার এটা মুখস্থ না, আমি জাস্ট র্যান্ডম একটা নাম্বার দিচ্ছি আপনাকে বোঝানোর জন্য। এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। তারপর থেকে বাকি যে ইনফরমেশন দিবেন সেটা হচ্ছে আপনার এনআইডিতে যেভাবে আছে ঠিক ওইভাবে দিবেন। ফার্স্ট নেম ইন ইউর অ্যাজ ইন ইউর এনআইডি, আপনার এনআইডিতে যেভাবে আছে ফার্স্ট নেম দিবেন। ধরেন আমি দিচ্ছি হচ্ছে, যে এনআইডিটা সাবমিট করবেন সেই নামে এখানে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ক্ষেত্রে দেখেন রিকোয়ার্ডটা কীভাবে, ইয়ার, মান্থ, ডে, সাল, মাস, তারপর হচ্ছে বছর, এইভাবে 3টা সাইট আছে। তো ইয়ার, মান্থ, ডে। প্রথমে হচ্ছে যে ইয়ার, তো আমি ধরেন যেভাবে দিচ্ছি ইয়ার, মান্থ, ডে দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে যে অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেসটা খুবই সুন্দরভাবে এখানে লিখবেন এনআইডিতে যেভাবে আছে।
হয় নাই, হ্যাঁ ভুল করছি। আচ্ছা এখানে আমি একটা আমার ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এন্টার বাটনে প্রেস করে গেছে, মানে এটা সাবমিট দেখাচ্ছে। তো যাই হোক এইখানে আপনারা অ্যাড্রেসটা পুরোপুরি দিয়ে তারপর সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস চলে আসবে যে বলতেছে প্লিজ প্রোভাইড অ্যান আপডেট স্ট্রিং সেন্ট টু ইউর ইমেল ইন অর্ডার টু কন্টিনিউ। এখানে বলতেছে যে আপনাকে ওরা একটা মেইল করছে, মেইলে ওরা একটা কোড পাঠাচ্ছে বা কোনো একটা বিষয় পাঠাইছে, সেটা কপি করে এই ঘরটাতে বসাইতে হবে, আপডেট স্ট্রিং এখানে বসাইতে হবে। মানে যখনই আপনি পরিবর্তন করবেন তখনই ওরা একটা কোড পাঠাবে, কোডটা এখানে বসাবেন, কোডটা বসালে তারপর সেভ হবে, না হলে সেভ হবে না। তো নর্মালি আমার এই মেলটা হচ্ছে টেম্প মেল, তো আমি এখানে কোডটা খুঁজে পাবো না। তো আপনার ক্ষেত্রে অবশ্যই আপনার জিমেল আছে, জিমেল দিয়ে অ্যাডসে অ্যাকাউন্ট খুলছেন, তো যেই মেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই মেলে ওরা একটা কোড পাঠাবে, কোডটা কপি করবেন, নর্মাল মেইলের মতোই থাকবে, কিন্তু কোডটা হবে যে আপনার রেড কালারের লেখা আসে, বেশিরভাগ সময় টেক্সটটা রেড কালারেই আসে। তো কোডটা কপি করবেন, কপি করে এখানে আপডেটের ঘরে এখানে বসাই দিবেন, পেস্ট করবেন, পেস্ট করে তারপর সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে আপনার পেমেন্ট মেথডটা সেভ হয়ে যাবে। এরপর আপনার যে মিনিমাম পে আউট লিস্টটা এটা যদি হয়ে যায় তারপরে 2 সপ্তাহ সময় নেবে, 2 সপ্তাহ সময় নিয়ে পরবর্তী পেমেন্ট ডেট অনুযায়ী আপনাকে ওটা পেমেন্ট করে দিবে। ওকে, তো এই ছিল আর কি পেমেন্ট মেথডসের বিষয়গুলো। তবে পেওনিয়ার একটা মাস্টার কার্ডের জন্য যাদের যাদের হেল্প লাগবে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন, সমস্যা নেই। তবে এটা ম্যান্ডেটরি না যে মাস্টার কার্ড লাগবে নইলে উইথড্র করা যাবে না, এমন কোনো বিষয়ই না। যদি কারো প্রয়োজন হয় পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাইয়ের পরে $100 লেনদেন হলেই আপনি যোগাযোগ করেন, আপডেটের অ্যাপ্লাইয়ের বাকি প্রসেস আমরা করে দিব। তো ঠিক আছে, পেমেন্ট মেথডের বিষয়টুকু এই পর্যন্তই, রেকর্ড আজকে শেষ করছি। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস রবিবারে, সেখানে আমরা সফটওয়্যার নিয়ে কথা বলবো, পাশাপাশি আমরা মানে শেষ ক্লাস হিসেবে কথা